যাই হোক, কি আর বলবো। প্রফেশনাল ঝামেলা তো থাকে। তারপরেও তো আজকে তো মনে করছিলাম যে ক্লাসে নিতে পারবো না হয়তো বা, তো সলভ করা গেছে। এনিওয়ে, আমরা শুরু করে দিচ্ছি। ম্যাম আজকে মিডের রেজাল্ট জানাবেন না? মিডের রেজাল্ট জানাতে পারতেছি না এখন, বিকজ আপনাদের একটু ঝামেলা আছে। বেকআপ টেকআপের ওইটা একসাথে মানে দিলে ভালো হবে আর কি। ঠিক আছে, কারণ এত বেশি স্টুডেন্ট, মানে সবাই কিন্তু জমা দেয় নাই মিলে। এনিওয়ে, আরেকদিন। আজকেটা ম্যাম আজকে তো আমি ভয়াবহ টায়ার্ড। অসুস্থ না, বাট টায়ার্ড আর কি। আচ্ছা আমি ঠিক জাস্ট বাসায় ঢুকে আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্ক দিয়ে একটু ফ্রেশ হলাম এই। এনিওয়ে, আছে। শুরু করে দিচ্ছি আমরা। আমি ঘুমাই না মনে হয় লাস্ট 2 সপ্তাহ হয়ে গেছে, যে টানা আর কি ঘুমাই না আমি। 1 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমাই সকালের দিকে। তো খুব প্রেশার যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ম্যাম আচ্ছা, একটু রেস্ট নিন কাজের সাথে সাথে। আহ, সময় হচ্ছে না। সময় পেলে তো ডেফিনেটলি নিবো। কেউ তো ইচ্ছা করে আসলে স্ট্রেস নেয় না, স্ট্রেসটা পড়ে গেলে নিতে হয়, কিছু করার নাই। আচ্ছা, যেটা পড়ছিলাম আমরা সেটা হচ্ছে, এই যে এখনো জয়েন করতেছে, ফ্র্যাঙ্ক লয়েড রাইট পর্যন্ত পড়ছিলাম, মনে আছে? কি যে পড়ায়, কারোর কিছু মনে থাকে আদৌ? কথা বলতেছে না। ফ্র্যাঙ্ক লয়েড রাইট নিয়ে আমরা আসলে এটা কি, কোন চ্যাপ্টার পড়তেছি, কে বলতে পারবে? কি পড়তেছিলাম আসলে, টপিকটা? মনে সাইকোলজি। করার চেষ্টা করতে হবে, কথা বলতে হবে, নাইলে এত সাবজেক্ট, এত ক্লাস করেন আপনারা সব তো। হ্যাঁ, বলেন। কয়েকজন আর্কিটেক্টের থিওরি সম্পর্কে পড়তেছিলাম। 4 জনের মনে হয়, 4 জন না 5 জন। ওকে, আরেকজন, আর কেউ? কি পড়তেছিলাম সেটাই বলতে পারতেছে না। সব ধরে কিন্তু -5 -10 এরকম করে দিব। আসসালামু আলাইকুম। আর্কিটেক্টদের মানে আর্কিটেক্টদের ফিলোসফি নিয়ে পড়াচ্ছিলেন। আর্কিটেক্ট ফিলোসফি। আর ওনাদের মানে যে প্ল্যান আছে আহ, বা প্রজেক্ট, এগুলোর পিছনে যে ওনাদের যে ফিলোসফি, এগুলো নিয়ে পড়ানো হচ্ছে। এই টপিক গুলো নিয়ে, মানে বিশ্বের মাস্টার আর্কিটেক্টদের। বিশ্বের মাস্টার আর্কিটেক্টদের, ফাইন। আর কেউ? এখন পর্যন্ত একদম সঠিক অ্যান্সার পাইনি। এতজন মানুষ জয়েন করছে, দেখেন কেউ কি অবস্থা, কেউ একটা কথা বলতে পারতেছে না। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি পড়েছিলেন 4 জন না 5 জন আর্কিটেক্টের, মানে ওনাদের কাজের প্রতিভার অনুযায়ী ওনাদের এক একটা নাম দেওয়া হয়েছিল, সেটার উপরে ওই দিন পড়ানো কি হয়েছে গত ক্লাসে। কাজের জি প্রতিভা ম্যাম। অনুসারে ওনাদেরকে নাম দেওয়া হয়েছিল? নাম, না ম্যাম, এক একজন যে আর্কিটেক্ট, তাদের মানে কি নিয়ে তারা কাজ করতেন সেই অনুযায়ী তাদের এক একটা নাম দেওয়া হয়েছিল না ম্যাম, সেটা বললাম। আচ্ছা। হ্যাঁ, হতাশ হয়ে যাচ্ছি। আচ্ছা, কোন কোন ব্যাচ থেকে কথা বলতেছে? কয়েকটা ব্যাচ থেকেই তো মনে হয় কথা বলতেছে। বাকি এতগুলা ব্যাচ কি চুপ কেন এরকম? আরিফুল ইসলাম, সাইম চৌধুরী, ইমন, আপনাদের ব্যাচ এরকম কেন? কি কথা বলেন। তারপরে জাকারিয়া, আরো কারা কারা আছে? জাহাঙ্গীর আলম, জাকারিয়া, খাদিজা আক্তার, কি হয়েছে আপনাদের? এটার মানে হচ্ছে যে ক্লাস যখন করাই তখন আসলে মনোযোগ দিয়ে কেউ শুনেন না, জাস্ট মানে জয়েন করে ক্লাস থেকে ভেঙে যান। ব্যাপারটা এরকম। না ম্যাম, না ম্যাম, এক সপ্তাহ যাইতে যাইতে ম্যাম সব ভুলে যাই। আপনাকে তো আগেই বলছি ব্রাহ্মী খাইতে, খাদিজা, এটা তো আপনার নতুন কিছু না, কিন্তু সব ভুলে যান। বাকিদের কি অবস্থা কি ভাই? আসলে কি জানেন, আমরা আসলে ইন্সপিরেট আর্কিটেক্ট কোনটা, এগুলো একটু আসলে ঠিকঠাক মতন এখনো যদি না বলতে পারেন, ঠিক আছে? একজন বলছেন আর্কিটেকচারের আর্কিটেকচারের থিওরি। আচ্ছা, যাই হোক। এনিওয়ে, আমরা 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর আর্কিটেক্টদের নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এবং কেন? কারণ হচ্ছে বিংশ শতাব্দীতে এসে বা 20th সেঞ্চুরিতে এসে আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছিল।
এবং কি ছিল সেটা, আমরা একটা এম্পেরিক্যাল একটা স্টেট থেকে, যেটা আগে আমরা দেখে আসছি যে খুব বেশি অর্নামেন্টেড, অনেক এই ধরনের স্থাপত্য চর্চা, সেই স্থাপত্য চর্চাটা থেকে একটা নতুন দিকে মোড় নিল যে দ্য মোর ইজ সিম্পল দ্য মোর ইজ গুড। হ্যাঁ, যত বেশি সিম্পলিসিটি আনা যায় তত আসলে ব্যাপারটা ভালো। তো এই যে একটা বিশাল একটা কনসেপ্টের পরিবর্তন, এই কনসেপ্টের পরিবর্তনের পিছনে আসলে কাদের হাত ছিল, বা বলা যায় যে মানে কারা সেই মাস্টার ব্রেইন গুলা বা মাস্টার প্ল্যানার গুলা, যারা কি যাদের কিনা কাজের মাধ্যমে অবশ্যই আগে কাজ আসছে, তারা তো নিশ্চয়ই একসাথে বসে গোল টেবিল করে বৈঠক করে নাই যে চলো আমরা আর্কিটেকচার চেঞ্জ করে দিই, দুনিয়াটাকে চেঞ্জ করে দিই। ব্যাপারটা মোটেই সেটা হয়নি। ব্যাপারটা হচ্ছে তারা তাদের নিজস্ব ফিলোসফি বা সাইকোলজিক্যাল মানে থিঙ্কিং থেকে, তাদের নিজস্ব চিন্তা ভাবনা গুলো থেকে যখন তারা কাজগুলোকে করা শুরু করছে, সেই কাজগুলো অ্যাকসেপ্টেড হওয়া শুরু করছে ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বব্যাপী। হ্যাঁ, তো ওই যে অ্যাকসেপ্টেন্সটা, সেই অ্যাকসেপ্টেন্সটাই কিন্তু এই পরিবর্তনটাকে নিয়ে আসছে। মানুষ তাদের কাজটাকে খুব সহজভাবে গ্রহণ করছে যে না, এটার বাইরেও আসলে এভাবে চিন্তা ভাবনা করা যায়, কনভেনশনাল থিঙ্কিং এর বাইরেও প্র্যাকটিস করা সম্ভব। তো এই যে চিন্তা ভাবনাগুলা, এই চিন্তা ভাবনাগুলা থেকে আসলে কি আসলো, এই বড় ধরনের পরিবর্তনটা আসলো। এবং সেই বড় ধরনের পরিবর্তনের পিছনে কারা ছিল? 6টা নাম, কেউ বলতেছেন 4টা, কেউ বলতেছেন 5টা। ঠিক আছে, দেখাই দিলাম। 6টা নাম ছিল, 6জন মাস্টার আর্কিটেক্ট ছিলেন। লুইস সুলিভান, ফ্র্যাঙ্ক লয়েড রাইট, মিস ভান ডার রো, ওয়াল্টার গ্রবস, তারপরে লি কর্বুজিয়ার অ্যান্ড লুই আই কান। তো এই 6জনের যে 6জনেরই নিশ্চয়ই সেম ফিলোসফিতে তারা কাজ করেন নাই। 6জন যে কাজ করে গেছেন তাদের সম্মিলিত কাজে নিয়ে একটা নতুন যুগের সূচনা হয়েছে, যেটাকে কিনা আমরা মডার্ন আর্কিটেকচার বলে থাকি। তো নতুন যুগের সূচনা হয়েছে তাদের সম্মিলিত কাজ, এবং তারা কিন্তু তারা কখনোই একই টাইম লাইনেও কাজ করে নাই, তারা একই ফিলোসফিতেও কাজ করে নাই, কিছুই না। কিন্তু একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছে কনভেনশনাল বা আগে যে সেই যে ইজিপশিয়ান, ইউরোপিয়ান বা হচ্ছে আমরা যে যে কালচার গুলো আমরা দেখে আসতেছিলাম, গ্রিক আর্কিটেকচার, সেই জায়গাগুলো থেকে ওনারা বের হয়ে আসছিলেন। এটা ছিল 6জনের ভিতরে কমন। কিন্তু তারপরও 6জনের ফিলোসফি আলাদা ছিল, দর্শন আলাদা ছিল, তাদের কনসেপ্ট আলাদা ছিল। তো 6জনের 6টা কি কনসেপ্ট ছিল, 6 ধরনের যে চিন্তা ভাবনাগুলা, এগুলো নিয়ে আমরা আসলে এখন পড়তেছিলাম যে তাদের সাইকোলজিক্যাল কোন চিন্তাটা আসলে এত বড় বিপ্লবটা বা এত বড় পরিবর্তনটা নিয়ে আসলো। সেই 6টা দেখেন, তাদেরকে এই যে চিন্তা ভাবনাগুলো, সেগুলোকে এক একটা করে তাদের কোট দিয়েই আসলে মানে আইডেন্টিফাই করা হয়েছে। লুইস সুলিভানের কোট হচ্ছে ফর্ম ফলোস ফাংশন। ফ্র্যাঙ্ক লয়েড রাইটে ছিল ইন্টারনাল স্পেস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য বিল্ডিং অ্যাপ্রোচ। মিস ভান ডার রোয়ে ছিল স্ট্রাকচার আর রেশনালিটি। ওয়াল্টার গ্রাফসে ছিল এমফাসিস অন স্ট্যান্ডার্ড। লি কর্বুজিয়ারের প্ল্যান ইজ দ্য জেনারেটর, অ্যান্ড লুই আইকানের দ্য সার্ভ অ্যান্ড দ্য সার্ভেন্ট অফ স্পেসেস। সো এই 6টা হচ্ছে ফিলোসফি। ঠিক আছে, তো ওনাদের 6জনকেও কোনো নাম দেওয়া হয় না। এখন আমি জানি না আসলে আমি কি পড়াইতে মানে বা বুঝাইতে ভুল করতেছি, না কি সমস্যাটা কোথায় হচ্ছে। তো এগুলো কি খুব কঠিন কথা? কেউ একটু বলতে পারলো নামের না? কঠিন কথা নাই, এটা সহজ কথা, সমস্যা নেই। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এই এইমাত্র যে কথাগুলো এখন যেগুলো বললাম, জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, এগুলো কি কোথাও হুবহু লেখা আসছে এই বইপত্রে? আমি কি দেখে দেখে পড়ছি? তাহলে আমি বলতে পারলে আপনারা কেন বলতে পারতেছেন না? এনিওয়ে, আমরা লুইস সুলিভান আগের দিন পড়ে ফেলছিলাম। তার বিল্ডিং এর কি ছিল, কে এখন কেউ বলতে পারবে না, জিজ্ঞেস করে লাভ নেই আসলে। লুইস সুলিভানের ছিল খুব বেশি জিওমেট্রিক্যাল এবং প্যাটার্ন। ওনার গুলা হচ্ছে বলেন। জি ম্যাম, ওনার গুলা হচ্ছে মানে একেবারে প্লেন শেপ ছিল বাইরের দিকে, মানে বাহিরের দিকে এগুলা মানে স্ট্রেট ওয়াল গুলা বেশিরভাগ ছিল, মানে স্কোয়ার। নট স্কোয়ার প্ল্যান শেপ ব্যাপারটা এরকম না, ওনার বিল্ডিং গুলো খুব বেশি রিজিড ছিল, আর ভিতরের কাজগুলা ওনার মানে বেশিরভাগ ছিল। আর ফাংশনাল। সবগুলো একটা কমন শেপ ছিল ma'am, মানে দেখলেই বোঝা যাচ্ছিল আপনি। জি, কামরুন নাহার কি বলছিলেন? উনি অ্যাকচুয়ালি ফাংশনটাকে বেশি প্রাধান্য দিত। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো যাই হোক, কিছুটা মনে আসতে বোঝা গেল। বেসিক্যালি ব্যাপারটা ছিল উনি ফাংশন নিয়ে বেশি মানে বেশি উনি প্রাধান্য দিতেন, কিন্তু উনি ফর্ম নিয়ে কোনো ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতেন না, তাই তো? ফর্ম গুলোকে খুবই রিজিড এবং খুবই জিওমেট্রিক্যাল রাখার চেষ্টা করতেন, এবং ওনার কাজগুলো যেটা বললো যে কাইন্ড অফ ট্রু, যে দেখে আসলে বোঝা যায় যে এটা হচ্ছে সবগুলোই লুইস সুলিভানের ওয়ার্ক। সো এই যে এই গ্রাফিক্স এর কাজ বা এটা, আচ্ছা, তো তারপরে আসছিল কে? ফ্র্যাঙ্ক লয়েড রাইট। তো ফ্র্যাঙ্ক লয়েড রাইট এসে উনি কি ছিল, উনি কিন্তু সুলিভানের অফিসে ফার্স্ট কাজ করছেন বা ফার্স্ট জয়েন করছে, এবং এবং ফ্র্যাঙ্ক লয়েড রাইটের আইডিয়া এক্সপ্লোরেশন থেকে সুলিভান ফার্স্ট বুঝতে পারলেন বা অ্যাকসেপ্ট করলেন যে ওনার
ফর্মগুলো আসলে খুব বেশি রিজিড হয়ে যায়, এত রিজিডিটি ছাড়াও ফর্ম নিয়ে একটু হলেও এক্সপ্লোর করা সম্ভব। আউট অফ জিওমেট্রি না হয়েও শুধুমাত্র ফর্ম নিয়ে আর্টিকুলেশন বা স্পেসের ওরিয়েন্টেশন চেঞ্জ করে বা এই ধরনের ব্যাপারগুলো আসলে আনা সম্ভব। তো তারপরে আমরা ফ্র্যাঙ্ক লয়েড রাইটের কিছু কাজ দেখছিলাম, বা ফ্র্যাঙ্ক লয়েড রাইটের আসলে যেসব ফিলোসফি ছিল, 4টা স্ট্রেট ওনার 3টা পয়েন্ট ছিল যে নেচারকে কিভাবে রেসপেক্ট করতে হবে, নেচারের সয়েল থেকে শুরু করে ক্লাইমেট সবকিছু কথা বলে, এটাকে রেসপেক্ট করতে হবে। তারপরে আসতেছে ম্যাটেরিয়ালে, এবং তারপরে আসতেছে যে আশেপাশে কি ধরনের লেবার বা কনস্ট্রাকশন টিম আসলে অ্যাভেলেবল, সেটার উপর ডিপেন্ড করে উনি ওনার মানে এক্সপেরিমেন্টার ফার্দার প্রসেসে যাইতেন। আর উনি চাইলে উনি এমন কিছু বানাই ফেলতেন না যে জিনিসটা আসলে কনস্ট্রাক্ট করাই পসিবল না। সো দিস ইজ ট্রুলি আ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। এটা ছিল আসলে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাকে আমরা কি করি বলেন তো, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি, বা এখন সায়েন্টিফিক্যালি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাই বেশি অ্যাকসেপ্টেড। প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাই হচ্ছে এই জিনিসটা, যে প্রথমে আপনার সাইট কনটেক্সট এসব দিয়ে চিন্তা করতে হবে, ম্যাটেরিয়াল দিয়ে চিন্তা করতে হবে, তারপরে আপনি সেইখানে সেই সাইট অনুসারে আপনার বিল্ডিংটা কনস্ট্রাকশন হওয়া পসিবল কিনা এইসব চিন্তা করে তারপরে আপনি প্ল্যানে হাত দিবেন, মানে যাতে কিনা মানে একই সাথে আর কি ব্যাপারটা। তারপরে প্ল্যানের পরে আসবে ওয়ার্কিং ড্রয়িং এর পরে এইভাবে ইত্যাদি, মানে যে টোটাল যে আমাদের ডিজাইনের অ্যাপ্রোচটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। তো এই প্রসেসটা উনি আসলে স্টার্ট করলেন। আচ্ছা, শুধু তাই না, ওনার একটা বাড়তি কনসেপ্ট হিসেবে কি ছিল যে উনি এমন একটা এলিমেন্ট বা কোনো কিছু একটা এই টোটাল প্রজেক্টের মাধ্যমে আনার চেষ্টা করতেন যেটা কিনা ইন্সপিরেশন দেয়, যে বা হচ্ছে যেটা কিনা টোটাল প্রজেক্টের একটা লাইফ, মানে ঠিক আছে যে বিল্ডিংটাকে দেখলে মরা বা রিজিড বা খুব একটা বাক্স এরকম একটা কোনো ফিলিংস না দেয়, মনে হয় যে বিল্ডিংটারও একটা লাইফ আছে, এরকম একটা অ্যাপ্রোচ ওনার আসছিল বা আসার চেষ্টা ছিল। তো সেটার কিছু এক্সাম্পল আমরা দেখছিলাম যে ইউনিটি চার্চ, প্রেরি হাউস ইত্যাদি। আর্কিটেকচারাল একটা এক্সিবিশন থেকে কি হয়েছিল, উনি হচ্ছে জাপানিজ টেম্পল থেকে উনি খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছিলেন। আচ্ছা, তো প্রেরি হাউস পর্যন্ত আমরা পড়ে রাখছিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি, আজকে থেকে আমরা যেটা যেটা পড়বো সেটা মিস ভান্ডার রো, পরের পার্কের আর্কিটেক্ট যিনি। মিস ভান্ডার রো দেখেন কবে জন্মগ্রহণ করছেন, 1888 খ্রিস্টাব্দে। হ্যাড বিন আর্কিটেক্ট বেরেন্স অ্যাসিস্ট্যান্ট ইন দ্য বিগিনিং অফ হিজ ক্যারিয়ার। হ্যাঁ, প্রথমে উনি যখন ক্যারিয়ারটা শুরু করেন তখন আর্কিটেক্ট বেরেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, এবং ইত্যাদি আসলে সব মাস্টার আর্কিটেক্টরাই তাই করছেন। প্রথমত ওনারা কোনো আর্কিটেকচারাল অফিসে মানে কোনো একজন বড় আর্কিটেক্ট তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা জাস্ট শুধুমাত্র ড্রাফটসম্যান হিসেবে কাজ করছেন, কেউ কেউ ল্যান্ডস্কেপ ডিজাইনার হিসেবে কাজ করছেন। বিফোর দ্যাট হি স্পেন্ড 3 years উইথ অ্যানাদার আর্কিটেক্ট নেম ব্রুনো পল। ব্রুনো পলের নাম নিশ্চয়ই আপনারা শুনছেন। His independent career began with the design of a number of houses in Germany, such as the Pearls House of 1911, the Kroller House of 1912, Arbig House of 1914, and so on. আমি আজকে টাইম নষ্ট করবো না এগুলো দেখাই, এটা যাদের আগ্রহ আছে নামগুলো সার্চ দিয়ে দেখে নিবেন, কারণ মিস ভান্ডারও একজন মাস্টার আর্কিটেক্ট, তার কাজ কোনগুলো এগুলো আপনাদের আসলে জানা উচিত, সবারই জানা উচিত, সেটা আপনি জুনিয়র হন সিনিয়র হন যেই হন না কেন, ঠিক আছে, সবারই আসলে জানা উচিত, তাদের কাজগুলো দেখা উচিত। Mies van der Rohe's early work had not been very adventurous, but in 1999 and 1920 to 21, he came into focus with his proposal for 2 revolutionary glazed skyscrapers to be built in Berlin. So, উনি বেসিক্যালি কি একজন জার্মানি বেসড আর্কিটেক্ট ছিলেন, ওনার ম্যাক্সিমাম কাজই আসলে জার্মানিতে বা বার্লিনে। প্রথমত উনি যখন ক্যারিয়ার শুরু করেন, যেসব বিল্ডিং গুলোর নাম বলা হলো পার্ল হাউস, ক্রলার হাউস, আরবিক হাউস, উনি ভালো ভালো কাজ পাচ্ছিলেন, বিকজ উনি যার অফিসে কাজ করতেন, সরি, বেহেরেন আর্কিটেক্ট বেহেরেন ছিলেন জার্মানির আসলে একজন নামকরা আর্কিটেক্ট, প্লাস ব্রুনো পল ওনারাও। তো ওনাদের আন্ডারে যেহেতু ওনারা কাজ করে গেছেন, সো ওনাদের রিকমেন্ডেশনে উনি আসলে ভালো ভালো প্রজেক্টই পাচ্ছিলেন না ক্যারিয়ার শুরুর দিকে। মানে বেশ ভালো প্রজেক্ট বলতে কি বোঝায় আসলে, মানে বেশ ক্লায়েন্ট যাদের টাকা পয়সা আসছে, একদম বাংলা ভাষায় যদি বলি আমি, তো মোটামুটি এরকম, তো বাজেটের বিগ বাজেটের বরকি পাচ্ছিলেন, কিন্তু আসলে খুব একটা ফোকাসে আসতে পারতেছিলেন না। এটার আরো একটা রিজন আছে, এখানে তো আসলে সবকিছু ভাবে এক্সপ্লেন করা নাই, আমি একটু আউট অফ লাইনই কথা বলতেছি, মানে আউট অফ বুকস লাইন। এটার রিজনটা হচ্ছে উনি যাদের আন্ডারে যে ব্রুনো পল বা আর্কিটেক্ট বেহেরেন ওনাদের আন্ডারে যে কাজ করতেছিলেন, ওনাদের কাজের যে একটা ধারা আছে বা ওনাদের যে একটা সিগনেচার স্টাইল টাইপের ব্যাপার আছে, ওই জায়গাটা থেকে আসলে উনি বের হতে পারতেছিলেন না, ঠিক আছে। এবং এটা এটা খুব বেশি স্বাভাবিক, উনি আর্কিটেকচার যখন মানে এটা একটা যে কেউ একটা দীর্ঘদিন একজন আর্কিটেক্টের আন্ডারে কাজ করার পরে সে যখন নিজস্ব মানে নিজে নিজে জিনিসটা প্র্যাকটিস শুরু করে, প্রথমত কিন্তু ওই আর্কিটেক্টের ছাপটা থেকে আসলে বের হওয়া যায় না। এটা আপনারা অনেক বড় বড় মাস্টার আর্কিটেক্টের কাজের ভিতরেও পাবেন। হ্যাঁ, লি কর্বুসিয়ারের কার কার সাথে কার ছাপ ছিল, বা লুই আইকানের সাথে কার ইয়া ছিল, আপনারা কাজগুলোর আসলে প্রথম দিককার কাজগুলো দেখলে দেখবেন যে খুব একটা ডিফার করা যাইতেছে না, বিকজ অফ বিকজ অফ দিস থিংস, যে আসলে ওনারা দুজন একই সাথে কাজ করছে। সো পরবর্তীতে একজন যখন আলাদা হয়ে গেছে, প্রথম প্রথম কিন্তু আলাদা করা যায় না, পরবর্তীতে গিয়ে সে আলাদার ছাপটা খুঁজে পাওয়া যায়।
তো সেই ব্যাপারটাই ঘটলো যে মিস মন্টারো ফোকাসে কখন চলে আসলেন, যখন কিনা উনি দুইটা রেভলিউশনারি গ্লেজড স্কাই স্ক্র্যাপারের প্রপোজাল দিলেন বার্লিনে, ঠিক আছে। কিন্তু তারপরও এটাও মানে দিস ওয়াজ নট হিজ মাস্টার প্ল্যান বা মাস্টার পিস বলা যায়, যেটা মাস্টার প্ল্যান না, ভুল বলছি কথাটা, মানে মাস্টার পিস না, ঠিক আছে, মাস্টার পিস ছিল না। স্কাই স্ক্র্যাপার দুইটা যখন উনি দিলেন, মানে এত এরকম গ্লেজড বা ফুল গ্লেজড, মানে তো বুঝতেই পারতেছেন ফুল গ্লাসের যেটা। তো এই স্কাই স্ক্র্যাপারের কোনো প্রপোজাল এর আগে ওনার এক পর্যন্ত জার্মানিতে কেউ এভাবে দেয় নাই, দ্যাটস ওয়াই উনি ফোকাসে চলে আসছেন যে ও আচ্ছা এইভাবে তাহলে কাজ করা সম্ভব, বা এই ধরনের ক্রিটিক্যাল ভাবেও জিনিসটাকে কি করা যায়, সলভ করা পসিবল। বাট ওনার মাস্টারপিস কি ছিল? ইন 1929 মিস ভ্যান ডের রো কেম আউট উইথ হিজ মাস্টারপিস দ্য জার্মান প্যাভিলিয়ন at the Barcelona exhibition built with steel, glass, marble and travertine. জার্মান প্যাভিলিয়ন সবাই দেখছেন, যেটা কিনা বার্সেলোনা প্যাভিলিয়ন নামেও পরিচিত। দেখছেন না সবাই? না দেখলে মাইর দিব। একদম দুইটা ফ্ল্যাট জি ম্যাম প্লেটের দেখছি কাজ। ম্যাম। জি ম্যাম দেখছি। বার্সেলোনা প্যাভিলিয়ন অলমোস্ট সবারই দেখার কথা। দুইটা ফ্ল্যাট দুইটা প্লেটের কাজ, এবং পুরাটাই চারপাশেই সোজা কথায় গ্লাস বক্স, গ্লাস হাউস বলে বা গ্লাস দিয়ে করা হয়েছে। হ্যাঁ গ্লাস দিয়ে করা হয়েছে, স্টিলের ফ্রেম, গ্লাস, মার্বেল, দ্যাটস ইট, ট্রাভার্টাইন। তো এটা কেন মাস্টারপিস ছিল আপনাদের কাছে দেখতে মনে হইতে পারে। তানভীর মাইকটা এখন অফ করেন একটু, আবার আবার যখন বলবেন তখন অন করে নেবেন। মানে মনে হতে পারে যে এটা তো আসলে খুব বেশি ক্রিটিক্যাল কিছু না, বা কিছু একটা এত, এই বার্সেলোনা প্যাভিলিয়ন কেন এত ফেমাস হয়ে যাবে বা কেন এত হবে। আচ্ছা, এটার অনেকগুলো ব্যাপার থাকে। একটা জিনিস হচ্ছে আপনার সাইট, কনটেক্সট এবং টাইমের একটা ব্যাপার থাকে। এগুলো আগেও বলছি কথাটা, যে আমরা আসলে কোন রিভলিউশনটা দেখতেছি একটু চিন্তা করে যদি দেখেন, কি ছিল যে সব এম্পেরিক্যাল বিল্ডিং, সব রাজা বাচ্চাদের ওই সব অর্নামেন্টেড হেভি হেভি করেন্থিয়ান কলাম, গ্রিক কলামের কাজ, ডরিক কলামের কাজ, হ্যাঁ, এইরকম একটা ভারী ওয়ার্কের কাছ থেকে কিন্তু আর্কিটেকচার ব্রেক করা শুরু করতেছে। বা আর্কিটেকচার ব্রেক করা শুরু করার পরে নানান যেগুলো মানে শুরুগুলো হলো আপনার এই যে প্রেরি হাউস বা ফ্র্যাঙ্কলয়েড এগুলা, এই বিল্ডিং গুলা, হ্যাঁ। তো এগুলো কিন্তু যে ম্যাসিভ ওয়ার্কটা থেকে যে 100% বের হয়ে আসতে পারছে সেটা না, হ্যাঁ জিওমেট্রিতে থাকছে। আপনি জাস্ট গ্র্যাজুয়ালি চিন্তা করলে বুঝতে পারবেন। আমরা ফার্স্টে কি পড়লাম, লুইস সুলিভানের কথা পড়লাম। সুলিভানের বিল্ডিং গুলো তো দেখছেন, অ্যাটলিস্ট যাদের মাথায় আসছে অ্যাটলিস্ট দেখছেন। সেগুলো কিন্তু পুরোপুরি 100% এসব অর্নামেন্টেশন থেকে বের হয়ে আসতে পারছিল। বড় বড় ফ্যাসাদ ছিল, ফ্যাসাদের মাথায় মাথায় কলামে কিন্তু ওইসব ডিটেইলিং ছিল, কাজ করা ছিল, আমি জানি না মনে আছে কিনা, দেখে নিবেন। তারপরে হচ্ছে আপনার মোটিফের কাজ ছিল, এরকম কিন্তু অর্নামেন্টেড কাজ ছিল তার বিল্ডিং এ। শুধু তাই না, শুধু যে অর্নামেন্টেড কাজ তা না, টোটাল এলিভেশনটা, টোটাল বিল্ডিংটা কিন্তু অনেক ভারী, অনেক রিজিড। আমি কি বলছি, মানে খুব গ্লাসের ইউজ খুবই কম, আরো ভেঙে বলতে গেলে ওপেনিংস খুবই কম, ঠিক আছে। খুব ছোট 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 খোপস টাইপের ওপেনিংস, মানে যেগুলো দেখলে আসলে ওই যে বড় একটা ওপেনিং, একটা মানে একটা ফ্লো ওয়াটারফল, এরকম কিছু ছিল না। সেখান থেকে ভাঙলো কে? ফ্র্যাঙ্ক লয়েড রাইট। ফ্র্যাঙ্ক লয়েড রাইট কি করলো, ফর্মটাকে জিওমেট্রিক্যাল ফর্মিং শেপে রেখেই এটাকে একটু ভাঙচুর করলো, আর্টিকুলেশন আসলো। বাট স্টিল এই যে কি বলবো, প্রচুর পরিমাণে যে ওপেন স্পেস বা একদম একটা ওপেন টেরাস বের হয়ে আসছে, কিংবা ওপেন টেরাস তো দরকার নেই, আমি যদি বলি যে সোজা ভাষায় আমার টোটাল বিল্ডিং এর ফুল হাইট গ্লাস বা এই ধরনের ওপেনিং গুলা, মানে যেটা কিনা হচ্ছে আমরা ভিউটা পাচ্ছি বাট আসলে এনক্লোজড, এই ধরনের কাজও কিন্তু আসলো না। সো মিস ভান ডার রোয়ের এই বার্সেলোনা প্যাভিলিয়ন ওয়াজ দ্য ফার্স্ট, ঠিক আছে, ওই সময়ের জন্য এটাই ছিল আসলে প্রথম বিল্ডিং যেটা কিনা স্টিল স্ট্রাকচারের মধ্যে, জাস্ট একটা স্টিল ফ্রেমের মধ্যে ফুল গ্লাস, চারপাশে কোনো ওয়ালই নেই, মানে কোনো সলিড ওয়াল বা ব্রিক ওয়াল বা কংক্রিট ওয়াল যেটাই বলি, এই ধরনের কোনো সলিডিটি টাইপের কোনো ওয়ালই নেই, অল সি থ্রু। এবং যদি কোনো প্রাইভেসি বা কোনো কিছু দরকার পড়ে, একদম হাইয়ার একটা কার্টেন টেনে দিলেই এটা আসলে প্রাইভেট হয়ে যাচ্ছে। কারণ ডেফিনেটলি গ্লাসের বাইরে থেকে তো আর কেউ এই পর্দা নিয়ে বা কোনো কিছু বা ব্লাইন্ড বা যেটাই কোনো ইনস্টল করা হোক না কেন, সেটাকে তো আর কন্ট্রোল করতে পারতেছে না, তাই না? সো এইভাবে আবার সকাল হয়ে গেলে যখন চারিপাশ থেকে জিনিসটা সরায় ফেলা হচ্ছে, তখনই ফুল একদম মনে হচ্ছে যে বাইরের আউটসাইড প্রকৃতি আর ভিতরের ইনসাইড একই সাথে, একদম ফুল সি থ্রু। এই যে একটা কনসেপ্ট, আপনি সবসময় দেখবেন যে বিল্ডিং এর টেকনোলজি যত সহজ হবে, কনসেপ্ট যত ভালো হবে, আপনার টেকনোলজি তত সহজ হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আপনার যে জিনিসকে দেখতে যত সহজ মনে হয়, আসলে সেই জিনিসের পিছনের চিন্তাটা ততটাই কঠিন। সো ওনার জিনিসটাকে মাস্টারপিস বলার অনেকগুলো রিজনের মধ্যে এটা একটা। 1 নাম্বারে তো হচ্ছে আপনি প্ল্যান বা বিল্ডিং গুলো যদি একটু সার্চ দিয়ে, সবার কাছে এখন নেট আছে, আমি কথা বলতেই চাইলে বুদ্ধি থাকলে আপনাদের আসলে আরেকটা ট্যাব ওপেন করে সার্চ দিয়ে ফেলতেই পারতেন।
দেখলেই বুঝতে পারবেন যে যে জিওমেট্রিক্যাল বা যে শেপ বা প্যাটার্নে একটার উপর একটা মানে বসানো হয়েছে, এই জিনিসটা আসলে এতটাও যতটা বলতেছি ওই সময়কার কনস্ট্রাকশন প্রসেসের তুলনায় কিন্তু এতটাও ইজি না। এখন ডেফিনেটলি ইজি। এখন যদি আমি চিন্তা করি এখনকার টাইম অনুসারে তো ডেফিনেটলি ইজি। স্টিলের জয়েন্ট করা বা এগুলো করা এখন কোনো ব্যাপারই না, স্টিলের ফ্রেমিং করা। বাট ওনার টাইমে ওনার চিন্তা থেকে বা দিস দ্য ফার্স্ট টাইম, সো দ্যাট ডেফিনেটলি তখন একটা কঠিন ব্যাপারে ছিল। So, at the Berlin Building exhibition in 1931, Mies repeated his Barcelona pavilion in a slightly modest way and making slight changes in the plan so that it might provide the model for a house. In the late 30s, Mies left for USA and settled there. He became involved in architecture education and became increasingly active in creating new buildings as well. His significant works in the USA included house the Yale School of Architecture, এই এক্সাম্পলটা সবাই একটু দেখবেন। তারপরে হচ্ছে সিগ্রাম বিল্ডিংস অ্যান্ড সো অন। ইয়ালি স্কুল অফ আর্কিটেকচার কিন্তু খুব 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 ফেমাস একটা বিল্ডিং, খুব সুন্দর। তো এখানে শর্টকাটে বলছে যেটা যে ওনার ব্যাপারটা হচ্ছে যে এই বার্সেলোনা প্যাভিলিয়ন খুব ফার্স্টে যখন খুব ফেমাস হয়ে গেল, সেকেন্ড টাইম এক্সিবিশনে উনি এটাকে এমন একটা মডেল হিসেবে বানাইলেন যাতে করে কিনা কি করা যায়, যে বিল্ডিংটাকে আসলে একটা হাউস হিসেবে ব্যবহার করা যায়। এক্সিবিশনটা শেষ হয়ে গেলে, আর্কিটেকচারাল এক্সিবিশন, ওখানে বিভিন্ন মানে রিয়েল স্কেলের মডেল প্রেজেন্ট করা হয়। তো ওইটা শেষ হয়ে গেলেও যেন এটাকে একদম আসলে ফেলে না দেওয়া যায়। স্টিল স্ট্রাকচারের বা ইয়াগুলা যেটা একটু ইরেকশনটা জাস্ট উঠায় ফেলে এটাকে কিন্তু ট্রান্সফার করা বা মুভ করা আসলে খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে, তো এইভাবে জয়েন্ট গুলো ছুটায় জাস্ট এটাকে ট্রান্সফার করে আবার আরেকটা জায়গায় ইনস্টল করা আমার কোনো কঠিন ব্যাপার না। তো উনি সেটাই করলেন যে এটাকে একটা পরবর্তীতে যেন হাউস হিসেবে ট্রিট করা যায়। তো তারপরে বলা হলো যে ঠিক আছে, সেটার পরে এই বিল্ডিংটা এই কারণে এতটা ফেমাস হয়ে গেল। লেট থার্টিজ এর দিকে, মানে 1930s এর কথা বলতেছেন, লেট থার্টিজ মানে 38 to 39 হবে। মিস ভান্ডারও ইউএস এর জন্য লেফট করলেন আস্তে করে, মানে জার্মানি ছেড়ে চলে গেলেন ওখানে। ডেফিনেটলি তখন সিচুয়েশনও খারাপ হচ্ছিল, ইউ অল নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ওয়ার। সো ওখানে সেটেলড হয়ে গেলেন উনি এবং became involved in architectural education and become increasingly active. ইউএসএ থেকে ওনার সেরকম স্কোপটা বেশি হয়ে গেল বা অন্য কিছু হয়ে গেল, তো ইনক্রিজিংলি উনি আসলে অ্যাক্টিভ হয়ে গেলেন, নতুন নতুন বিল্ডিং আরো ডিজাইন করা শুরু করলেন। এবং সব থেকে আসলে মজার ব্যাপার বলা যায় না ব্যাপারটা, মানে একটু প্রশংসনীয় ব্যাপারটা হচ্ছে কি, ইউএসএ তে একটা ব্যাপার হচ্ছে আপনি যেখান থেকেই আসেন না কেন, আপনার মানে হোয়াট এভার ইউর কালার কালচার এনিথিং যাই হোক না কেন, আপনার যদি সেরকম ট্যালেন্ট থাকে বা ট্যালেন্টেডটাকে ওরা আসলে অ্যাকসেপ্ট করতে পারে ইজিলি, হ্যাঁ, বা ওরা ওই সুযোগ সুবিধাটা দিয়ে ওদেরকে এভাবে করে আসলে ট্রিট করে নেয়। যার কারণে এই যে দেখেন একটা কথা খুব মানে প্রচলিত বা সবাই খুবই কি ব্রেন পাচার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে সব কেন ওখানে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার কাছ থেকে জিনিসটাকে মানে একদম পার্সোনালি যদি বলি যে শুধু বাংলাদেশ না, পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী সবাই কেন ওখানে যেতে যাবে, কারণ কি তার কান্ট্রি বা তাকে কিন্তু ওই মানে শ্রমের মর্যাদাটা বলি বা মেধার মূল্যায়নটা বলি দিচ্ছে না। হ্যাঁ, সেই দায়টা যেমন কি বলবো পার্সোনালি একজন মানুষের নিতে পারে না। একটা সময় সবাই গিভ আপ করে, ঠিক আছে, গিভ আপ করে এবং যেতে বাধ্য হয় যে আমি এখানে যেই পরিশ্রম করে যেই কষ্টটা করে যেভাবে আমাদের দেশের কালচার কি হয়ে গেছে আপনি চিন্তা করেন একটু, দেখেন যে মানুষ মানে মিনিটে মিনিটে ঠকানো ছাড়া আর কোনো কিছু চিন্তাই করতে পারে না। কোনো একটা জিনিস একটা সঠিকভাবে একটু সৎ ভাবে কোন ভাবে দুইটা পয়সা কার কাছ থেকে মেরে খাবে এইটুকুর বাইরে প্রফেশনাল ফিল্ডে আপনি একটা মানে ভালো মানুষ খুঁজে পাওয়া আমার কাছে মনে হয় অনেক মানে দুষ্কর একটা ব্যাপার। আমি 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 নিজেই ফেড আপ, বুঝতে পারতেছেন, কথা শুনে বুঝতে পারতেছেন। ইচ অ্যান্ড এভরিওয়ার আপনার কাউকে একদণ্ড বিশ্বাস করার কোনো উপায় নেই। আপনি কন্ট্রাক্টরকে বিশ্বাস করবেন, কালকে ধরা। তারপরে আপনি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারকে বিশ্বাস করবেন, মানে ধরা আপনি খাবেনই, এটা কোনো একদম মানে এক বিন্দু বিশ্বাস করার কোনো ওয়ে নেই। সো এত বাজে বাজে এনভায়রনমেন্ট থেকে আসলে তার থেকে একটা মানুষ একটা বয়সের পরে গিয়ে আসলে সবাই নিজেরটাই চিন্তা করে, তখন মুভ করে যাওয়া ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে উনি আসলে ইউএসএ তারপর গিয়ে সেটেল হয়ে গেলেন, ওনাকে ইউএসএ খুব ভালোভাবে মূল্যায়ন করলো এবং তাকে আসলে এমন করলো না যে আচ্ছা বাইরের দেশ থেকে আসছে আমরা আমাদের আর্কিটেক্টকে বাদ দিয়ে ওকে কেন কাজ দিব। এই যে বিষয়টা, এই বিষয়টার কথাই আসলে বলতে চাচ্ছিলাম যে এই বিষয়টা ওখানে নাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই উনি খুবই ওয়েল অ্যাকসেপ্টেড হলেন এবং ওনার ডিজাইন থেকে শুরু করে ওনার কনসেপ্ট খুবই ভালোভাবে অ্যাকসেপ্টেড হওয়া শুরু করলো, ভালো ভালো প্রজেক্ট পাচ্ছিলেন। এবং এই যে প্রজেক্টের যেগুলো নাম আছে, মিস ভান্ডার রয়ের অনেক বই আছে আলাদা শুধুমাত্র ওনার প্রজেক্টের কালেকশনস নিয়ে। আপনাদের ভার্সিটির লাইব্রেরিতে আমি আসলে কখনো যাইনি, আমি জানি না আছে কিনা, আমাদের ছিল, আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিতে ছিল। তো এই সব কিছু বইগুলো কিছু আসলে আছে মিস। তাহলে একটু খুঁজে দেখবেন, তাহলে একটু পরে দেখে দেখবেন। হ্যাঁ, অরিজিনাল বইগুলো তো আসলে অনেক দাম, আমি কিনতে বলতেছি না এই কারণে, অনেক দাম।
15-16 হাজার টাকা হবে। তো বিকজ একদম মানে যেই প্রিন্ট যে কোয়ালিটির আর যে পরিমাণে মানে অনেক মোটা পেজের যেই না কোন ভার্সন আছে, তো থাকা উচিত সব আর্কিটেকচার স্কুলে একটা বা দুইটা করে থাকা উচিত, এটা তো ইউনিভার্সিটি কমিটি আসলে নিয়ে আসে। আচ্ছা, তো কেন বললাম, কারণ হচ্ছে মিস ভান্ডার রো, তারপরে না, হচ্ছে আমাদের দাদা অন্ধ। ইউনিভার্সিটিতে মিস কপিটা আছে, ওকে ফাইন, কপি কপিটাও ভার্সন যদি আছে। থাকে, নীলক্ষেত ভার্সন আছে আর কি, কপি ভার্সনেরও অনেক ভার্সন আছে, বুঝতে পারছেন রাজ? কপি ভার্সনের আপনার কালারফুল ভার্সন হইতে পারে, সেগুলো আবার 500-600 এরকম করে দাম পড়ে। আর একদমই নীলক্ষেত ভার্সন হইলে সেগুলো যে 100-150 টাকা যেগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো আসলে ওই বইগুলো আসলে পড়া যায় না, বুঝছেন? আমিও স্টুডেন্ট থাকতে কিনছি, এমন না যে কিনি নাই, কিনছি, মানে পড়ার চেষ্টা করছি, বাট খুব ডিফিকাল্ট। বুঝতে আচ্ছা, পারছি। যেটা, আচ্ছা তারপরে চলে যাই আমরা, না নেক্সট টাইম ওয়েস্ট না করি। তারপরে আর্কিটেক্ট ছিলেন ওয়াল্টার গ্রফস, who was born in 1883 in Germany. He received his architectural training in Munich and entered Behren's office. এটাও দেখেন যে ও এসে বেহেরেনের অফিসেই জয়েন করছে, কারণ বেহেরেন ছিল আসলে ওই সময়কার খুবই নামকরা আর্কিটেক্ট জার্মানিতে, ঠিক আছে? এবং সবাই চাইতো, মানে যারাই আসলে একটু মেধাবী বা ভালো, সবাই চাইতো যে ওনার আন্ডারে আমরা কাজ করলে একটু আরো ভালো স্টাবলিশ হতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা, যে দেখেন সব এই যে মিস ভান ডার রো বা ওয়াল্টার গ্রাফস, হ্যাঁ, বা ফ্র্যাঙ্ক গেহরি, সব কিন্তু জার্মানি বেসড আর্কিটেকচার, মানে ফার্স্টে শুরুটা ওখানে, তারপরে এক একজন এক এক জায়গায় মুভ করতেছে। কেন এই কথাটা বললাম? স্টিল নাও দেখবেন যে যারাই কিনা মানে আর্কিটেকচারের হায়ার এডুকেশনের দিকে ফোকাস করে বা যাইতে চায়, ইউএসএ ইজ এ গুড অপশন ফর, মানে তাদের হচ্ছে পরবর্তী লাইফের জন্য, বাট এডুকেশনাল গুড অপশন হিসেবে যদি চিন্তা করি আমি, স্টিল নাও জার্মানি ইজ দ্য বেস্ট। ঠিক আছে, জার্মানি বেস্ট, বিকজ জার্মানি আসলে আর্কিটেকচার আতুরঘর কাইন্ড অফ। জার্মানির এক একটা স্কুলে যে পরিমাণ মানে আইডিয়া বেসড বা আর্কিটেকচার মানে আছে, আর সেটা অন্যান্য খুব স্কুলে খুব এই অপরচুনিটি গুলো খুব কম আছে হায়ার এডুকেশনের জন্য। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিংলি, বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট যায়, সারপ্রাইজিংলি তারা খুবই ভালো করে, খুবই 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 ভালো করে। জার্মানির স্কুলগুলোতে খুবই ভালো করে, মানে ওটা কিন্তু খুবই, এই জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক মানে ভালো ভালো স্কলারশিপেরও ব্যবস্থা আছে। আপনারা যদি মানে শেষ করে কখনো ইন্টারেস্টেড থাকেন, দ্যাটস ওয়াই একটু ইনফরমেশনটা বলা। আচ্ছা, তো he received his architectural training in Munich and entered Behren's office in 1908 and worked there till 1910. Then he worked with Adolf Meyer till the death of the mayor in 1925. Adolf Meyerও ওখানে সময়কার একজন ফেমাস আর্কিটেক্ট ছিলেন। In the meantime, the Groves was appointed in 1999 as the head of the art school in Willmeyer and also of arts and crafts school in there. He combined the two and named the new school at Bahas. নামটা কি পরিচিত? সিরিয়াসলি বাহাস না ম্যাম। স্কুল অফ আর্কিটেকচারের নাম শুনেন নাই? ওকে, এই যে এতক্ষণ যেটা বলতেছিলাম, ম্যাম শুনছি। শুনছেন তো? কোথায় শুনছেন বলেন? ম্যাম আমি পড়ছিলাম বাইরে, আর এমনি নেটের মধ্যে মানে বাহাউস মুভমেন্ট নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, ওটাতে আছি আমি। তাই নাকি? থাকার কারণ? ম্যাম ওখানের আর্ট গুলো ভালো লাগে বাহাউসের, আর এটা একটা ইউনিভার্সিটি মেবি বাহাউস। হ্যাঁ, বাহাস হচ্ছে স্কুল অফ আর্কিটেকচার। বাহাস কি, যে আর্ট এন্ড ক্রাফট এবং বোথ, ঠিক আছে, আর্ট স্কুল, আর্ট ক্রাফট, আর্কিটেকচার সবকিছুর একটা। হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম শুনতেছি। আচ্ছা, সবকিছুর একটা কম্বাইন। ম্যাম এবং শোনা বাহাস যাচ্ছে। স্কুল অফ আর্কিটেকচারকে আসলে কি বলা হয়? মডার্ন আর্কিটেকচারের মেবি। হ্যাঁ, যেটা বললাম যে একটা মডার্ন আর্কিটেকচার একটা আঁতুড়ঘর হিসেবে বলা হয়, তাই না? জি ম্যাম, মানে ওই গ্রুপের পোস্ট গুলোতে মানে ওইভাবে ইয়া হয় আর কি, দেখলাম যে বাহাউস মুভমেন্ট যে গ্রুপটা। হুম, ওকে। সো বাহাস স্কুল অফ আর্কিটেকচারটা বলার এতগুলো কারণ, রিজনটাই হচ্ছে এটা প্রতিষ্ঠা করছিলেন ওয়াল্টার গ্রোভস। তো ওয়ান অফ দ্য মাস্টার আর্কিটেক্টের প্রতিষ্ঠা করা একটা স্কুল, সেটা তো ডেফিনেটলি বুঝতেই পারতেছেন ভালোই হবে, তাই না? বা কি হবে বা কি হতে পারে। তো এটা আসলে টার্গেট থাকে আমাদের, যাদের একটু হায়ার এডুকেশন নিয়ে অনেক মানে ইয়া থাকে, আশা থাকে বা ইচ্ছা থাকে, তো টার্গেট থাকে সবারই যে সবাই জার্মানি বা এই বাহাসে একটা সময় হয়তো স্কুল মানে গ্রাড স্কুল করতে পারবে। তো এনিওয়ে, যেটা বলতেছি যে Groves was invited by the city of Dessau to come there and re-establish the Bahas there.
He built a large campus for Bahas. Bahasের যে ক্যাম্পাসটা ডিজাইন করাও ওনার। The most striking building in the Bahas campus was the studio block, which was a 4-storied glass box. Groves left Germany in 1933 for the UK, where he worked as a partner of Maxwell Fry. আচ্ছা, মোস্ট স্ট্রাইকিং বিল্ডিং হচ্ছে বাহাস ক্যাম্পাসের সেই স্টুডিও ব্লকটা, যেটা কিনা 4 স্টোরির একটা, মানে সাইয়ুম কিছু বলবেন? জি ম্যাম, ওই বিল্ডিংটাও দেখছি ম্যাম, একটু বাঁকা বাঁকা করে একটা বিল্ডিং, মানে 4 তলা। ওটা দেখছি বা হাউসের লেখা, বা হাউস লেখা, আবার একটা লেটারও আছে ওনাদের নিজস্ব লেটার, হ্যাঁ, বা হাউস লেটার। আচ্ছা। সো এই যে 4 তলা গ্লাস বক্সটা, এটাই হচ্ছে ওখানকার সব থেকে মোস্ট ইন্টারেস্টিং, মানে যারা কিনা এই মানে বাহাস স্কুল অফ আর্কিটেকচার নাও পড়ে, আশেপাশে স্কুলগুলোতে পড়ে, আমস্টারডামে পড়ে, নেদারল্যান্ডে পড়ে, তারাও দেখবেন যে জার্মানিতে এটা দেখতে যায়। এটা সামনে দাঁড়ায় একটা ছবি তুলে। এই জন্য বললাম যে হয়তো বা দেখছেন বা হয়তো বা নাম শুনে থাকবেন। প্রচুর আর্কিটেক্ট থেকে শুরু করে সবার একটা করে ছবি আসছে। আমি দেখছি যে যারাই একবার হলো ইউরোপে গেছে আর্কিটেক্টরা, এই স্কুলের সামনে সবার একটা করে ছবি আসছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে পরবর্তীতে ওনার ক্যারিয়ারটা কিভাবে গেল। ক্রফটস জার্মানি লিভ করলেন 1933-তে ইউকে এর উদ্দেশ্যে, এবং সেখানে ম্যাক্সওয়েল ফ্রাই, আরেকজন ফেমাস আর্কিটেক্ট, তার আন্ডারে বা তার সাথে পার্টনার হিসেবে কাজ করার একটা প্রপোজাল পাইলেন। Then in 1937, Groves left for America and joined as the professor of architecture at Harvard University. So actually he was a scholar. ঠিক আছে, শুনেছি শুধু প্রফেশনাল প্র্যাকটিস করেই ফেমাস হয়ে গেছে সেটা না, উনি কিন্তু কন্টিনিউয়াসলি দেখেন শুরু থেকেই কি ছিল, একজন একাডেমিশিয়ান ছিলেন, একজন টিচার ছিলেন। ফার্স্ট থেকে কিন্তু দেখেন হেড অফ দ্য আর্ট স্কুল ওয়েলমারে ওনাকে নেওয়া হয়, এখান থেকে উনি, মানে উনি বোথ আসলে প্রফেশনাল প্র্যাকটিস এবং এডুকেশনাল দুইটাকে একসাথে চালা নিয়ে গেছেন। আপনাদের যাদের খুব ধারণা আসছে যে যারা শুধুমাত্র একাডেমিক প্র্যাকটিস করে তারা আসলে মানে আর্কিটেক্ট না, বা তাদের আসলে আর্কিটেকচারাল নলেজ খুব কম বা হ্যান ত্যান, এরকম অনেক স্টুডেন্টই আমি পাইছি যে যাদের এই ধরনের ধারণা আছে, এই ধরনের ধারণা পোষণ করে। টোটালি অ্যাবসোলুটলি রং আইডিয়া, অ্যাবসোলুটলি রং। যে যত ভালো, মানে কি বলবো এটা। এবং আরেকটা জিনিস কি জানেন, বাজারে জিনিসটা আসলে প্রচলিত করছে একটা গ্রুপ, মানে এটার একটা রিজন আছে, খুব খুব স্বাভাবিক রিজনটা। মানে ব্যাপারটা হয়ে গেছে যে এরকম ক্লাসিফিকেশন, এটা শুধু বাংলাদেশে সম্ভব, এটা আর কোথাও সম্ভব না। ক্লাসিফিকেশনটা করছে কিভাবে, যে যারা ভালো স্টুডেন্ট তারা আসলে পাশ করে বেরোয় টিচার হয়, এই জন্য ওদের ফিল্ডে কোনো রেজাল্ট মানে এক্সপিরিয়েন্স থাকে না, এটা সেটা। আর যারা আসলে আর্কিটেকচারে রেজাল্ট ভালো করে না, তারাই পরবর্তীতে প্রফেশনালি হ্যান্ড করে, ত্যান করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। আমরাও শুনছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে ওইসব ব্রেন ওয়াশ দিচ্ছে। এনিওয়ে, পরবর্তীতে প্রফেশনাল ফিল্ডে এসে দেখছে আসলে ঘোড়ার ডিম, এসবের কোনো মিনিংই নাই, একদম ফালতু বোগাস। বাংলাদেশে এখন মোস্ট প্র্যাকটিসিং আর্কিটেক্ট কে? পলাশ স্যার। পলাশ স্যার বইটা ক্লাস নেয় না, ক্যারিয়ার শুরু থেকেই নিচ্ছে, এখনো নেয়। জানেন নাকি এটাও জানেন না? উনি ডেফিনেটলি ওনার প্র্যাকটিসে জানেন ফুল টাইম দিতে হয় বলে দুইটা, মানে ওখানে উনি গেস্ট ফ্যাকাল্টি, কিন্তু কন্টিনিউয়াসলি উনি ক্লাস নিচ্ছেন এই এত বছর ধরেই, কোনো না কোনো স্টুডিও, কোনো না কোনো কিছু উনি কিন্তু ক্লাস নেন। তো তাহলে তারপরে রিয়াজ স্যার, তারপরে হচ্ছে সবাই প্রফেশনাল প্র্যাকটিস যারা আছে সবাই তো টিচার, তাই না? সেটা একটা অ্যাবসলিউটলি বোগাস আইডিয়া। কেউ যদি কখনো এই ধরনের ব্রেন ওয়াশ দেওয়ার চেষ্টা করে, মানে এইসব ব্রেন ওয়াশ দেওয়া পাবলিক আসতে আমি জানি খুব ভালোভাবে, এগুলা নিবেন না, এই ব্রেন ওয়াশটা নিবেন না, একদমই কাইন্ডলি নিবেন না। আচ্ছা, এনিওয়ে, তো যেটা বলছিলাম আমরা, উনি পরবর্তীতে কি হলেন, প্রফেসর হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে জয়েন করলেন। হিজ মেজর কন্ট্রিবিউশন অফ টু দ্য আর্কিটেকচার ইন দ্য ইউএসএ হ্যাজ বিন অ্যাজ অ্যান এডুকেটর। এবং ইউএস এর যে টোটাল আর্কিটেকচারের যে কন্ট্রিবিউশনটাই উনি বদলাই দিলেন অ্যাজ অ্যান এডুকেটর। দেখেন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, মানে শিক্ষাবিদ হিসাবে বা শিক্ষক হিসাবে উনি আর্কিটেকচার স্কুলের আইডেন্টিটি বা স্কুলের যে অ্যাক্টিভিটিসটা এটাকে চেঞ্জ করে দিলেন। এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা আসলে মানে চিন্তা করতে পারবেন না। দেখেন, সত্যি কথা বলতে কি, মানে কি বলবো, শিক্ষকের মানে মূল্যায়নটা যে কোন জায়গাটা, এটা এখন না বুঝলে একটা সময়। কারণ একটা লাইন, দুইটা লাইন, পাঁচটা লাইন যেটাই শিখতেছেন না কেন, ভুলে যান বা যাই থাকুক, 2% হলেও তো মাথায় থাকে। ওই 2% যে মাথায় মানে রাখতেছেন, সেটা পিছনে তো কারো না কারো অবদান আসছে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওনার যে কন্ট্রিবিউশনটা ছিল হার্ভার্ডে, সেটা কিন্তু হার্ভার্ডের টোটাল আইডেন্টিটিটা বা আর্কিটেকচারের যে একটা ল্যাঙ্গুয়েজটা, এটাকে চেঞ্জ করে দিল। ওকে, সো ওনার মেজর কন্ট্রিবিউশন হিসেবে এখন পর্যন্ত ইউএসএ বা হার্ভার্ডে ওনাকে যেভাবে দেখা হয়, বা হার্ভার্ডে যদি আপনারা বিয়ে করেন, মানে ওনার আলাদা আপনার মূর্তি করা আছে, ভাস্কর্য করা আছে, অনেক কিছু করা আছে, যাই হোক, ওরা আসলে রাখছে, ওরা ভুলে যায়নি। দ্যাটস ওয়াই হি ইজ দ্য ওয়ান অফ দ্য মাস্টার আর্কিটেক্ট। কিন্তু
ওনাকে আপনি যদি বলেন যে ওনার মাস্টার আর্কিটেক্ট হিসেবে ওনার কাজ কোনটা বা এটা সেটা হ্যান তেন, উনি কাজ তো ডেফিনেটলি করছে, এতজন আর্কিটেক্ট সাথে কাজ করতে পার্টনার হিসেবে সবকিছু করছে, কিন্তু ওরকম হয়তো বা মাস্টারপিস টাইপের থ্রো করা বিল্ডিং আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আলাদাভাবে। বাট ওভারঅল মিলে তার যে কন্ট্রিবিউশন আর্কিটেকচারের উপরে বা আর্কিটেকচারের প্রতি বা আর্কিটেকচার মহলে, সেই কন্ট্রিবিউশনটাকে আপনি 1% ছোট করেও আপনি দেখতে পারবেন না। দ্যাটস ওয়াই কি ওনাকে মাস্টার আর্কিটেক্ট উপাধিটা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ওকে, জি ম্যাম। তারপরে হচ্ছে আমরা লে কর্বুজিয়ারে চলে যাই। লে কর্বুজিয়ার was a Swiss by birth and but he started to work in Paris in 1920s. ঠিক আছে, জন্মগতভাবে উনি ছিলেন একজন সুইডেনের নাগরিক বা সুইস নাগরিক, বাট উনি প্যারিস বা ফ্রান্সে 1920 থেকে কাজ করা শুরু করলেন। অ্যাট দ্য টাইম হি ওয়াজ মোর এ পেইন্টার দ্যান অ্যান আর্কিটেক্ট। লে কর্বুজিয়ার কিন্তু ফার্স্টে একজন পেইন্টার ছিলেন। কর্বুজিয়ারের পেইন্টিং গুলো আপনারা দেখছেন কিনা আই ডোন্ট নো, আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। ইয়েতে ছিল আপনার যে চণ্ডীগড়ে, ইন্ডিয়ার চণ্ডীগড়ে তো পুরাটাই তো ওনার ডিজাইন করা। চণ্ডীগড়ের জায়গায় জায়গায় ওনার অসংখ্য পেন্টিং আছে, মানে উনি তো চণ্ডীগড়ে মাস্টার প্ল্যান করার সময় ওখানেই ছিলেন, ইন্ডিয়াতেই ছিলেন। তো বসে বসে যেসব ড্রয়িং করছেন, ডিজাইন করছেন, বা ওই একটা প্ল্যান মাস্টার প্ল্যান করতে গিয়ে যেসব ছবিগুলো আঁকছে সবকিছু ওরা ওয়েল প্রিজার্ভ করে রাখছে। লে কর্বুজিয়ার একটা মিউজিয়াম আছে ওখানে। তো উনি হচ্ছে প্রথমত ছিলেন একজন পেইন্টার, বেশি বেশি আর কি, মানে পেইন্টিং এর কাজই বেশি করতেন। পরবর্তীতে কি হয়েছে, আর্লিয়ার হ্যাড বিন অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ পেরেট। ঠিক আছে, আর্কিটেক্ট পেরেট ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি কাজ শুরু করলেন, অ্যান্ড হ্যাজ অলসো ওয়ার্কড ব্রিফলি ফর ওই সেই বেহরেন ওয়েন হি বিল্ড হিজ ফার্স্ট হাউস ফর হিজ প্যারেন্টস ইন সুইজারল্যান্ড। আর্কিটেক্ট বেহরেনেরও অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি কাজ করা শুরু করলেন, যেখানে কিনা উনি ওনার ফার্স্ট বিল্ডিংটা তার নিজের বাবা মার জন্যই বানালেন সুইজারল্যান্ডে ইন 1913। এখান থেকে আসলে তার আর্কিটেকচার প্র্যাকটিসটা শুরু। তাহলে চিন্তা করে দেখেন যে আর্কিটেক্ট বেহরেন যিনি, উনি কিন্তু অনেক মাস্টার আর্কিটেক্ট জন্ম দিচ্ছেন, তাই না? ওকে, কেউ কথা বলতেছে না কি? চুপ করে। জি ম্যাম, শুনতেছি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, শুনতেছি ম্যাম। Le Corbusier then did a low-cost housing project called Domino in 1914 to 15. খুব তো ডমিনো ডমিনো দেখে বেড়ান, ডমিনোর নাম শুনছেন? ডমিনো শব্দটা কোথা থেকে আসছে? ম্যাম ডোমিনো কি ওখান থেকে আসছে নাকি? ডেফিনেটলি কপি করছে? ডমিনো। কপি কি, এটা তো একটা মানে ওয়ার্ডটাকে নিয়ে দিচ্ছে, সেইভাবে কপি যদি আপনি দেখতে চান যে ভেঞ্চুরা থেকে শুরু করে কোনটা না কপি মানে ডেভেলপিং ঠিক ফার্ম আছে। সেখান থেকে, তাই না? আচ্ছা, ধরেন এই যে স্বপ্ন, অ্যাগোরা, এগুলো কি? সুপার শপ, অ্যাগোরা জিনিসটা কি আসলে, কোথা থেকে আসছে? এটা তো পরে জানার কথা। ম্যাম এগুলো তো বার্সেলোনার যে মানে শপিং সেন্টার, মানে সেন্ট্রাল, ওটা এগুলো। বার্সেলোনার? জি ম্যাম। আচ্ছা, তারও আগে থেকে অ্যাগোরা আসছে বেসিক্যালি কোথা থেকে? গ্রিক আর্কিটেকচারের শুরুতে, যখন যে জায়গাটা থেকে বলা হইতো যে সবকিছুর যে বাজার থেকে শুরু করে সদাই থেকে ও শুরু করে সরি সরি ম্যাম, ভুলে গেছি ম্যাম, আরবানে পড়ছিলাম। ওটা বার্সেলোনা না। সো ওইখান থেকে আসছে অ্যাগোরা। এখন তাহলে আমি কি বলবো, অ্যাগোরা কপি করছে? ম্যাম এটা পড়ছি আমরা গত সেমিস্টারে, ভুলে গেছি। বুঝছি, আমি ওটাই বলতে চাচ্ছি, মানে কপি মানে ওয়ার্ড পিক করছে আর কি। আমি জানি না এগুলো আসলে কপিরাইটের আন্ডারে পড়ে কিনা, সো কপিরাইটের আন্ডারে মনে হয় না পড়ে। পড়লে তো তাহলে তো আর কিছু বলেন, মানে নামটাকে শব্দটাকে পিক করছে, বুঝছেন? সো ডোমিনো ওইখান থেকে ডেফিনেটলি একটা হাউজিং লো কস্ট প্রজেক্ট ছিল লে কর্বুজিয়ারের ফার্স্ট, ওখান থেকে ওরা নামটা পিক করে ফেলছে। তারপর ভেঞ্চুরা প্রপার্টিজ, যে তারপর ভেঞ্চুরা নাম কি কোথা থেকে আসছে? ভেঞ্চুরা তো গ্রিক থেকে আসছে। প্রত্যেকটারই এরকম নাম আসছে আলাদা, মানে প্রত্যেকটা নামই কোনোটাই বাংলাদেশের অরিজিনাল নাম না আর কি। ঠিক আছে, এক শান্তিনিকেতন রবীন্দ্রনাথ দিয়ে গেছে, সেইটারই বাংলাদেশে কতগুলো শান্তিনিকেতন আছে যে। আচ্ছা যাই হোক, excuse me. আচ্ছা, তো পরবর্তীতে কি হচ্ছে, 1914 to 15 দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ইয়ার্স, এই প্রজেক্টে মানে পুরো ওয়ার্ল্ড ওয়ার, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা চলতেছে, এই টোটাল সময়টা ধরে উনি এই হাউজিং প্রজেক্টটায় কাজ করলেন। ঠিক আছে, তো তারপরে হচ্ছে however his only important execute building of warriors was a villa shop। হ্যাঁ, ভিলা শপের নাম হয়তো শুনছেন আপনারা, of 1916 at La Chaux de Fonds, এটা হচ্ছে আপনার ফ্রান্সে। It was a two-story concrete and brick building with a number of flat roofs designed as terrace। ঠিক আছে, টেরাস হিসেবে
সরি, একটু কনসেন্ট্রেশনটা একটু লুজ হয়ে গেছে। আচ্ছা, ভিলা শপের পরে এটা হচ্ছে বলতেছে যে 1916 যে বিল্ডিংটা উনি বানাইলেন, এটা ছিল মানে ওনার যুদ্ধের সময় বানানো সব থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিল্ডিং, যেটা কিনা ফ্ল্যাট রুফের টেরাস টেরাস করে বানানো হয়েছে। ঠিক আছে, লি কর্বুজিয়েরের আর্লি হাউস প্রজেক্টস ওয়ার স্ট্যান্ডিং অন গ্রাউন্ড, বাট ইন হিজ লেটার স্কিম দ্য হাউসেস ওয়ার টু বি লিফটেড আপ টু দ্য পিলার্স। পিলার্স মানে কি? সোজা কথায় কলামের উপরে। আমরা যখন একটু গ্রাউন্ড ফ্লোরটাকে ফাঁকা করে দিয়ে সেটা 5-6 ফিটে হোক বা একটু মানে বলতে পারেন যে 5-6 ফিট হলে নিচে কি রাখবে, অনেক কিছুই রাখা যায়, স্টোর হাউস থেকে শুরু করে অনেক কিছু করা যায়, বা ফুল ফ্লোর হাইটটাকে যখন আমরা ছেড়ে দিই তখন এটা। তো ওই যে লিফটেড করার ব্যাপারটাকে আসলে পিলার্স বলে। হ্যাঁ, বা পিলাটিসের এই আরেকটা কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে বা আমাদের যে পাহাড়ি অঞ্চলে সেই অঞ্চলগুলোতে দেখা যায়। এটা কিসের জন্য বলেন তো? যাতে কিনা পানি, ঠিক আছে, পানির লেভেল বা কোনো একটা ধস হলে বা কিছুটা, ওইটা যেন আসলে বিল্ডিং এর সরাসরি ভাবে বিল্ডিং এর ফ্যাসাদে না পড়তে পারে, সেই কারণে কিছুটা লিফটেড বা আপলিফট করে দেওয়া হয়। তো এই যে ফ্রি স্ট্যান্ডিং রেইনফোর্স কংক্রিট পিয়ার্স বা কলাম, সেগুলোর উপরে হচ্ছে ওনার লেটার ওয়ার্ক, মানে পরবর্তীতে যে কাজগুলো উনি করলেন সেটার স্কিম ছিল এগুলা, যে ফ্রি স্ট্যান্ডিং রেইনফোর্স কংক্রিট কলামের উপরে বা কিছুটা আপলিফট করে বিল্ডিংটাকে বানানো হবে। ফ্র্যাঙ্ক লয়েড রাইট কন্টিনিউ টু প্রোটেস্ট অ্যাগেইনস্ট these boxes of steels even though his own buildings tended more and more to be lifted above ground. ফ্র্যাঙ্ক লয়েড রাইটের সাথে লি কর্বুজিয়ারের কিন্তু ক্ল্যাশ ছিল। সো সরাসরি ক্ল্যাশ ছিল। ফ্র্যাঙ্ক লয়েড রাইট কি করে শুরু করলেন? একদম সরাসরি পত্র পত্রিকায় ওনার এই মানে বিরুদ্ধে এগেইনস্টে লেখালেখি শুরু করে দিলেন যে ওনার এসব বিল্ডিং গুলা, এগুলো আসলে আর্কিটেকচার কিছু হইতেছে না, ওইগুলো কি করতেছে, এগুলাকে উনি নাম দিচ্ছেন যে বক্সেস অন স্টিলস। ঠিক আছে, যে কতগুলো কলামের উপরে বক্স বিল্ডিং বসায় যাচ্ছে, এটা আসলে এই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। যদিও কিনা ফ্র্যাঙ্ক লয়েড রাইটের আমার কাছে মজা লাগে যে উনি আসলে লি কর্বুজিয়ারকে নিয়ে একটা পর্যায়ে এত বেশি অবসেসড হয়ে গেছে যে ওনার নিজের কাজের ভিতরেও লি কর্বুজিয়ারের কাজের ছাপ চলে আসা শুরু করছে, উনি হয়তো টেরও পান নাই। সে কথাটা লিখছে। দেখেন এখানে কিন্তু সাইকোলজিক্যাল অনেক ইস্যু আছে, যে যদিও তার নিজের বিল্ডিং গুলো কি করা শুরু করলো, টেন্ডেড মোর অ্যান্ড মোর টু বি লিফটেড অ্যাবভ গ্রাউন্ড, ওনার বিল্ডিং ও কিন্তু আস্তে আস্তে এই গ্রাউন্ড থেকে লিফট হয়ে উপরে উপরে এইভাবেই ডিজাইন গুলো আসা শুরু করলো। কিন্তু উনি স্টিল কি করতেছিলেন? কর্বুজিয়ারের অ্যাগেইনস্টে পত্রপত্রিকা মিডিয়াতে লেখালেখি করতেছিলেন। হ্যাঁ, ফ্র্যাঙ্ক লয়েড রাইট তখন অলরেডি প্রতিষ্ঠিত খুব ভালো মতন, আর কর্বুজিয়ার হচ্ছেন নতুন প্রতিষ্ঠিত হচ্ছেন, এবং তখন উনি বেশ ভালো নাম ডাক শুরু করে মানে হচ্ছিল ওনার, এরকম একটা ব্যাপার। আচ্ছা, লি কর্বুজিয়ারে কিন্তু অসংখ্য অসংখ্য মাস্টারপিস বিল্ডিং আছে, একটা দুইটা না। এখানে হয়তো সবকিছু উল্লেখ নাই, বাট স্টিল আছে যে বলে নিলাম। আচ্ছা, যারা এখন জয়েন করতেছেন ভাই, আপনাদের কি মানে, ঠিক আছে হয়তো সমস্যা ছিল, দেরি করতেছেন বুঝলাম, বাট এখন জয়েন করে আসলে কতটুকু? ম্যাম আসলে আমি ভুলে গেছিলাম আর কি, এই কারণে। তাহলে তো আরো বেশি শাস্তি দেওয়া উচিত। টোটালি আমার ব্রেন থেকে আউট হয়ে গেছিল আর কি। উপরে লিখে রাখবেন যে ক্লাস এত 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 এই দিনে দিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক। Le Corbusier got inspiration from engineering feats of his days, namely American grain elevators, ocean liners, motors and cars and aeroplanes, which in turn inspired him to create new aesthetic standards for his architecture. আচ্ছা, নতুন একটা কিছু কেউ আসলে শুরু করলে সেটা যারা কনভেনশনাল বা আগে থেকে যে একটা জিনিস করে আসতেছিলেন তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদিও কিনা ফ্র্যাঙ্ক লয়েড রাইট নিজেই একটা কনভেনশনাল ওয়েকে ভেঙে আগাইছে বা প্রথা বিরুদ্ধ ভাবেই আগাইছে। উনি যে চার্চটা ডিজাইন করছিলেন, মনে আছে কতদিন পড়াইলাম যে চার্চটা কি ছিল, এর আগে পর্যন্ত ব্যাসিলিকা ডিজাইন হচ্ছিল বা নটরডেম চার্চ বা যেসবই ডিজাইন হচ্ছিল সবকিছু কি হচ্ছিল আপনার সেই আর্লি ক্রিশ্চিয়ান অ্যাক্টিভিটিস বা রোকোকো আর্কিটেকচার, বারোক আর্কিটেকচার বা ব্যাপটিস্ট আর্কিটেকচার, যেগুলো ঠিক আছে, এই আর্কিটেকচারের মানে ইয়েগুলোকে কিন্তু কেউ ফলো করাটা বন্ধ করতে পারে নাই, তাই না? ফলো করাটা বন্ধ করতে পারে নাই। গ্রিক ক্রস প্ল্যান এইভাবেই করে কাজগুলো হচ্ছিল, সব চার্চগুলো সেম সিমিলার ওভারঅল দ্য থ্রু আউট দ্য ইউরোপ। যত চার্চ আপনি পাবেন হয় গথিক, না হলে আর্লি ক্রিশ্চিয়ান, না হলে বারোক, এই তিনটা সংমিশ্রণ। তো ওই জায়গাটা থেকে যখন ভেঙে ফ্র্যাঙ্ক লয়েড রাইট কিন্তু নিজেই আলাদা রকম একটা চার্চ ডিজাইন করলেন, যেটা কিনা আমরা বলতে পারি যে একটা মডার্ন আর্কিটেকচার বা মডার্ন চার্চের ফার্স্ট স্টেপ। কিন্তু লি কর্বুজিয়ার যখন এই ডিজাইনগুলো ইন্সপায়ার কোথা থেকে হচ্ছিলেন, দেখেন কতগুলো নাম বলছে, আমেরিকান গ্রেইন এলিভেটরস, ওশান লিনিয়ার্স, মোটরেড কার এরোপ্লেন, এইসব যে কোম্পানি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিগুলা বিভিন্ন, উনি কি করতেন? লি কর্বুজিয়ার ওইসব জায়গায় আসলে ঘুরে বেড়াইতো। ঠিক আছে, ঘুরে বেড়াইতো এবং নতুন একটা জিনিস দেখছে, ওর মাথায় একটা আইডিয়া চলে আসছে,
ও একটা এরোপ্লেন বানাইতে দেখছে, কথার কথা। সে এরোপ্লেনের কারখানা, এবং দিস ইজ ট্রু, কথার কথা বললো যে ট্রু, যে সে এরোপ্লেনের কারখানা, মোটর গাড়ি কারখানা, এইসব জায়গায় সে ঘুরে বেড়াইতো। ঘুরতে ঘুরতে কেন ও না ওই যে ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সরি মানে ইঞ্জিনিয়ারিং যে টেকনিক গুলো, এগুলো শেখার চেষ্টা করতো বেসিক্যালি। তো দেখতেছে যে আচ্ছা এটার সাথে এটা ঝালাই দিলে এটা এতখানি লোড নিতে পারে, এইভাবে করতে পারে। এইগুলো দেখে দেখে সে, তার মাথায় আসলে নতুন নতুন আইডিয়া আসতো বিল্ডিং রিলেটেড। ওকে, সো ও কি করা শুরু করলো, একটা ক্রিয়েট নিউ অ্যাস্থেটিক স্ট্যান্ডার্ডস ফর হিজ আর্কিটেকচার। তার নিজস্ব যে একটা আর্কিটেকচারের আলাদা কিছু অ্যাস্থেটিক স্ট্রাকচার সে ক্রিয়েট করা স্টার্ট করলো, যার ফলে কিনা খুব স্বাভাবিকভাবে যে একটা নতুন অ্যাস্থেটিক স্ট্রাকচার, সেটা কিন্তু শুধুমাত্র ডিজাইনে না, আই মিন স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিং ভাবে সলভড। তো এটা নিয়ে কোয়েশ্চেন আসবে যে আদৌ কি এটা দাঁড়াবে, বা আদৌ কি এটা আসলে এস্টাবলিশড হবে, বা আদৌ কি এটা কি হবে। এখনো জয়েন করতেছে কি এটা, মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, আপনি কোন ব্যাচের? কোনো চিনতে পারতেছি না। আচ্ছা, সো তো যেটা হলো যে এইটার কারণে উনি আসলে অনেক বিরোধিতা বা অনেক কিছু এরকমের সম্মুখীন হলেন। দেয়ার ওয়াজ অলসো দ্য আর্জ অন হিজ পার্ট টু ডেভেলপ এ মেথড অফ বিল্ডিং হাউসেস টু স্যাটিসফাই দ্য নিডস অফ অল ক্লাসেস পিপল। ওনার মাথায় সারাক্ষণই ঘুরতো যে সব ক্লাসের পিপলের জন্য যেন বিল্ডিং এর হাউসের চাহিদাটাকে মানে ফুলফিল করা যায়। সো হেভি কংক্রিট, হেভি মেশিনারি, এইগুলো দিয়ে বিল্ডিং বানানো হলে ডেফিনেটলি একটু পুয়ার ক্লাস পিপল যারা বা মিডল ক্লাস পিপল যারা, তারা এফোর্ড করতে পারবে না। সো উনি কিন্তু আসলে কাইন্ড অফ দেখেন বাই প্র্যাকটিস এই লো কস্ট হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং, এগুলোর উপরে মাস্টারিংটা করা শুরু করতেছিলেন। হ্যাঁ, মাস্টারিং করা মানে উনি শেখা বা সেটাকে একটু অ্যাপ্রিসিয়েট করা এবং সেটাকে কি প্র্যাকটিক্যালি কাজে লাগানো, এগুলো শুরু করছিলেন। ঠিক আছে, লি কর্বুজিয়ের ওয়াজ অ্যাজ মাচ এ প্ল্যানার অ্যাজ অ্যান আর্কিটেক্ট। এটা সবাই জানেন যে উনি যতটা আর্কিটেক্ট ছিলেন, একই সাথে কিন্তু উনি প্ল্যানারও ছিলেন, আরবান প্ল্যানার। হি ওয়াজ ওয়েল অ্যাহেড অফ হিজ টাইম ইন হিজ প্ল্যানিং আইডিয়াস অ্যান্ড হ্যাড টু ওয়েট মেনি ইয়ার্স বিফোর দ্য ওয়ার্ল্ড কুড ক্যাচ আপ উইথ হিজ প্ল্যানিং থটস অ্যান্ড আইডিয়াস। ঠিক আছে, হিজ প্ল্যানিং আইডিয়াস ওয়ার put forward in a book called Urbanism, published in Paris in 1925. ওনার আরবান সম্পর্কে যে ভাস্ট নলেজ, আরবান আইডিয়াস, একটা সিটি প্ল্যানিং, শহর কিভাবে হওয়া উচিত, কোন জায়গাটাতে আসলে কোন জায়গাটা কিভাবে বসা উচিত, এই যে প্ল্যানিং আইডিয়াস গুলা, এই প্ল্যানিং আইডিয়াস গুলা যে ওনার সময়ের থেকে অনেক বেশি আগায় ছিল, এটা মানুষের বুঝতে অনেক সময় লেগে গেছে। অনেক বছর ওনাকে অপেক্ষা করতে হয়েছে ওনাকে ওয়েল অ্যাকসেপ্টেড হইতে অ্যাজ এন প্ল্যানার। এবং সেই প্ল্যানিংটা উনি কখন অ্যাকসেপ্টেড হলেন, যখন 1925-এ প্যারিসে ওনার ফার্স্ট একটা বই পাবলিশড হলো আরবানিজম নামে। But he continued to design a series of houses near Paris. His houses has continuous ribbon windows all the way across the facades and roofs at various levels. ওনার আর্কিটেকচার প্যারিসের যেসব ওনার মূল বৈশিষ্ট্য ছিল রিবন উইন্ডো টাইপের। রিবন উইন্ডো কোন ধরনের স্ট্রাকচারের বৈশিষ্ট্য, কে বলতে পারবে? আমি পড়াইছি এটা, কোন ক্লাসে মনে নাই, বাট আপনাদের কাউকে পড়াইছি। সাইয়মদের বলতে পারা উচিত। 3-1 এর স্ট্রাকচার ক্লাসে আমি পড়াইছি। ম্যাম কোয়েশ্চেনটা আবার বলুন। রিবন উইন্ডো, ফ্যাসাদ অ্যাক্রস দ্য রিবন উইন্ডো, তারপরে হচ্ছে আপনার টপ টু বটম গ্লাস রুফ, এগুলো কোন ধরনের মানে স্ট্রাকচারাল সিস্টেমের অন্তর্গত? কলাম বিম স্ট্রাকচার, পোস্ট লিন্টেল। একদম মাইরা ফেলা, পোস্ট লিন্টেল। এটা পোস্ট স্ল্যাবের স্ট্রাকচার, ফ্ল্যাট রুফের স্ট্রাকচার, সোজা কথা। পোস্ট স্ল্যাব, জি ম্যাম, পোস্ট স্ল্যাব। আচ্ছা, তো তারপরে হচ্ছে, তো উনি হচ্ছে এই যে আইডিয়া গুলা, এই যে জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা উনি প্র্যাকটিসটা শুরু করলেন। হ্যাঁ, শুরু করার পরে এবং খুবই ওয়েল অ্যাকসেপ্টেড, খুবই মানে ভিকাসলি সবাই ওনাকে মানে খুবই অ্যাকসেপ্ট করা শুরু করলো। বিশেষ করে ফ্রান্স, প্যারিস হচ্ছে ছিলই আসলে সব ধরনের আর্ট এবং আর্কিটেকচারের আতুর ঘর টাইপের, আগেও বলছি কথাটা। কালার ওয়াজ অফেন ইউজড পার্টিকুলার ইন দ্য ইন্টেরিয়ার অন ডিফারেন্ট ওয়ালস টু এমফাসাইজ ডিফারেন্ট প্লেনস। হ্যাঁ, এই যে ইন্টেরিয়ার ওয়ালের বিভিন্ন ওয়ালে বিভিন্ন কালার যে করা যায়, বা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু উনি নিয়ে আসা শুরু করলেন। এবং লি কর্বুজিয়ারের ইন্টেরিয়ার প্ল্যানিং গুলো কিন্তু খুবই কালারফুল টাইপের। আগেও বললাম, আপনি যে আপনারা দেখছেন কিনা, যদি কখনো দেখে থাকেন বা কখনো সুযোগ হয়, অ্যাটলিস্ট আর কোথাও না হলেও ইন্ডিয়া ঘুরে আসেন, যদি লি কর্বুজিয়ার ওয়ার্ক গুলো একটু দেখে আসবেন। চণ্ডীগড়ে আছে, আহমেদাবাদে আছে। তো এই প্ল্যানিং গুলা বা এই যে বিল্ডিং গুলা খুবই কালারফুল টাইপের ডিজাইন করা। তো এই যে কালারের ইউজ, হ্যাঁ, চণ্ডীগড়ের সংসদ ভবন, ইনফ্যাক্ট সংসদ ভবনের ওয়ালের ইনসাইডে এক একটাতে এক একটা কালার, খুব সুন্দর, খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো এই যে কালার ইউজগুলো, এগুলো এই ধরনের একটা মানে আর্ট এবং আর্কিটেকচারকে মিক্সড করে যে একটা প্র্যাকটিসটা, এইটা ফার্স্টে উনি শুরু করে দিলেন।
Le Corbusier's emphasis on architecture was the axis or route a person would take in the act of moving from one place to another. He writes, the route is perhaps the first manifestation of mankind. It is the medium of every human act. The toddling child sets out a route. Man striving in the tempters of life traces a route for himself. To establish an order is to start work. Architecture is based on roots. And what is route? রাস্তা তৈরি করা। এখন ভাবতেছেন যে আরবান প্ল্যানিং এর রাস্তার কথা বলতেছি না, যে কোনো প্রজেক্টে, যে কোনো বিল্ডিং এ, যে কোনো কিছুতে আপনাকে ওয়ে ফাইন্ডিং করে নিতে হবে। আপনি কোথা থেকে ঢুকলেন, কোন জায়গাটাতে প্রবেশ করবেন, এই যে রাস্তাটা ক্রিয়েট করা, এটার মধ্যে একটা মানে ডিপ ফিলোসফি, একটা ডিপ সাইকোলজিক্যাল ইস্যু আছে। আমি খুব সিম্পলি বলতেছি, কিন্তু আপনি যদি সিম্পলি চিন্তা করেন তাহলে হবে না, আপনাকে ডিপলি ভাবতে হবে। আপনি যদি যখন বাসায় আপনার নিজের বাসায় যখন ঢুকেন, ঠিক আছে, বাসার দরজাটা খুলে আপনার কি আইডিয়ালাইজেশন থাকে যে আপনি আসলে কোথায় আগে প্রবেশ করবেন? আপনি নিশ্চয়ই চান না যে আমি দরজা খুলেই আমি বেডরুমের ভিতর ঢুকে পড়বো। চান সেটা? কেউ চায় না। সবাই একটা প্রিপারেশন স্পেস অ্যাকসেপ্ট করে। প্রিপারেশন মানে স্পেসের পরে তারপরে অ্যাকসেপ্ট করে যে হচ্ছে একটা লিভিং রুমে হয়তোবা থাকবে, অথবা যদি সেটা না হয় লিভিং রুমটা সাইডে হইতে পারে, তারপরে সে অন্য রুমে। কিন্তু কখনোই সে চায় না যে সে ডিরেক্ট কিচেন এর ভিতরে ঢুকুক বা কিছু। চায়, অনেক দেশে চায়, এটা পার্থক্য আছে, ভ্যারি করে, বাট স্টিল আমাদের কান্ট্রিতে আমরা চাই না, বা ডিরেক্ট বেডরুমের ভিতরেই আমরা অ্যাক্সেসটা ঢুকে পড়ি বাইরে থেকে। সো তাহলে আমরা কি করতেছি? আমরা কিন্তু একটা রাস্তা ক্রিয়েট করতেছি বা একটা রাস্তা অনুসন্ধান করতেছি, খুঁজতেছি। এই কথাটাই খুব সুন্দর করে উনি এখানে বলছে যে মানুষের জন্মলগ্ন থেকে মানুষ আসলে রাস্তা খুঁজে। একটা ছোট বাচ্চা, একটা টডলার, ও কি করতেছে? ওকে যদি আপনি একটা জায়গায় ছেড়ে দেন, ও কিন্তু রাস্তা খুঁজে খুঁজে ওয়ে ফাইন্ডিং করে করে কোথায় ওর মা আছে ওইখানে খুঁজে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানুষ আসলে হিউম্যান মানে কাইন্ডলি হচ্ছে এরকম যে সবসময় একটা রুট খুঁজতেছে। তো ওই রুটটাকে আপনি যত ওয়েল এস্টাবলিশড করতে পারবেন তত বেটার। হ্যাঁ, কর্বুজিয়ারের চিন্তাটা ভালো ছিল, কিন্তু এই সিমিলিয়ার এই আইডিয়াটাকে উনি আসলে সব প্রজেক্টে কাজে লাগাতে গিয়ে কিছু কিছু আরবানের প্রজেক্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল অবজারভেশন, যে একটু বেশি কঠিন হয়ে গেছে। যেমন আমি যদি স্টোন পার্কের কথা বলি, ওনার স্টোন পার্ক, এটা টোটাল পার্ক ডিজাইন করা, লি কর্বুজিয়ারের, সার্চ দিয়ে দেখতে পারেন। স্টোন পার্কে আমি গেছি। স্টোন পার্কে ওয়ে ফাইন্ডিং করা খুব ডিফিকাল্ট। উনি রুট বানানোর চেষ্টা করছে, কিন্তু রুটটা হয় নাই সামহাও। মানে 1 2 3 4 ইটস কাইন্ড অফ এ পাজল। আপনাকে 1 2 3 4 5টা ফটক পার হয়ে আপনাকে একটা মানে একটা ওখানে একটা বিশাল একটা ঝর্ণা আছে, একটা সুন্দর, ওই জায়গাটাতে আপনাকে পৌঁছাইতে হবে। তো ওইটার পথে পথে উনি ওয়েটাকে কিভাবে রুটটাকে করছে, এক একটাকে মানে আপনি কখন বুঝবেন যে আপনি 1 নম্বর গেটে চলে আসছেন, সেখানে উনি এক ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করছে। কিরকম? টোটাল হঠাৎ মানে দেখা গেছে যে গলি গলি না, ঠিক আছে, সুড়ঙ্গের মতো ঘুরতেছি, ঘুরতে ঘুরতে একটা ওপেন স্পেসে আসছি, সেখানে আপনার অনেক ধরনের ক্রিয়েচার তৈরি করা হয়েছে ভাঙা টাইলস দিয়ে। ঠিক আছে, ভাঙা বা ফেলনা একদম টাইলস গুলো দিয়ে নানান ধরনের ক্রিয়েচার, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, এরকম। হ্যাঁ, পুরো ডিসপ্লে টাইপের একটা ইস্যু। তো আমরা আজকে ক্লাস শেষ করে যদি আমি পাই দেখাবো, আমার কাছে আছে, ছবি আছে সবই। তো এরকম একটা, তো এখানে আপনি বুঝতে পারলেন ওই সিম্বলটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো না কোনো 1 নম্বর গেটে আপনি পৌঁছাইছেন। সেখান থেকে গিয়ে আপনি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হ্যাঁ, এভাবে করে পৌঁছাতে হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি 4 নম্বরটাকে ওভারল্যাপ করে কিভাবে জানি আমি একদম ওই ঝর্ণার কাছে পৌঁছে গেছি, আমি নিজেও জানি না, আই ডোন্ট নো কেমনে গেছি। এতই প্যাচ গোছ, ঘোরানো পেঁচানো, এ পাশে রাস্তা, ওদিকে ঘোর। হ্যাঁ, তো আমি ঝর্ণাটা দেখে ফেলছি, দেখে ফেলে আমি যখন মেইন গেট থেকে বের হয়ে আসতে যাব, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি তো 3টা ফেজ পার হয়েছি, বাকি 4 নম্বরটা কোথায় গেল। আমি আবার ব্যাক করলাম, আমি জাস্ট দেখার জন্য, ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টেড হয়ে যে কোথায় আসলে আসছে ব্যাপারটা, বা ওখানে কি আসছে। স্বাভাবিক দেখার ইন্টারেস্ট রাখতেছে, 3টা ফেজ পার হয়েছে, এক একটাতে এক এক রকমের কীর্তিকলাপ দেখে আসছি, কোথাও পাথর দিয়ে বানানো, কোথাও ভাঙা হাঁড়ি দিয়ে বানানো, কোথাও হচ্ছে টাইলস দিয়ে বানানো। তো ওইখানে কি আছে দেখার জন্য আমি পুরো উল্টা রাস্তা ঘুরলাম, উল্টা রাস্তা ঘুরে ওটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে দেখে ওখান থেকে আবার ব্যাক করে এসে পৌঁছালাম। তো পরবর্তীতে আমি যখন অ্যাজ এন আর্কিটেক্ট হিসেবে আমি চিন্তা করতে গেছি যে উনি এই রুট ফাইন্ডিংটা নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে এই জিনিসটা ডিজাইন করতে গেছে, বানাইতে গেছে, বাট সামহাউ হি লস্ট হিজ রুট। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। So Le Corbusier even describes the complete design process starting with the plan. A plan is to some extent and in some ways the concentrated essence, like an analytical table of contents. It contains in a form so concentrated that it seems crystal clear and enormous quality of ideas and a motive power. Right from the start, the plan implies methods of construction, but keeping strictly to the question of architecture, a plan proceeds from inside to outside for a house or a place in an organism comparable to easy living thing. ঠিক আছে,
খুব অনেকগুলা কথা, সোজা কথায় প্ল্যানকে উনি এত বেশি গুরুত্ব দিচ্ছে, বলতেছে যে প্ল্যান ইন দা মানে ইন সাম এক্সটেন্ড এটাই হচ্ছে একমাত্র কনসেন্ট্রেশন করার মানে উচিত একটা আর্কিটেকচারের, যদি আমি এসেন্সফুল বা অ্যাস্থেটিক্যাল করতে চাই সেক্ষেত্রে। কারণ লাইক অ্যান অ্যানালিটিক্যাল টেবিল অফ কন্টেন্ট, প্ল্যানটাই হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল টেবিল অফ কন্টেন্ট। আপনি এটা নিয়ে যত ইচ্ছা গবেষণা করেন, যত ইচ্ছা আপনি এটাকে ফ্লাওয়ারিশ করেন, ডেভেলপ করেন, এবং এটাকে আম, কি বলতেছে, ইট কন্টেইনস ইন আ ফর্ম সো কনসেন্ট্রেটেড, এবং এটার মানে এমন একটা ফর্মকে হোল্ড করে, আপনার মনোযোগটা আসলে প্ল্যানে আপনি থাকতে বাধ্য শুরু থেকে। যদিও এটা মানে সাজেস্ট করে যে কনস্ট্রাকশনটা আসলে এভাবে হওয়া উচিত, ওভাবে হওয়া উচিত, তারপরও কি বলছে যে বাট কিপিং স্ট্রিক্টলি টু দ্য কোয়েশ্চেন অফ আর্কিটেকচার, এই প্ল্যান প্রসেস ফ্রম ইনসাইড টু আউটসাইড। প্ল্যান সবসময় ইনসাইড থেকে আউটসাইড যখন প্রসিড করে কোনো একটা হাউস বা একটা বিল্ডিং এর ক্ষেত্রে, তখনই শুধুমাত্র আপনি ওই প্লেসটাকে একটা ইজি লিভিং থিং হিসাবে বানাতে পারবেন। Like Frank Lloyd Wright, Le Corbusier also believed the preconception is the driving force in design. Frank Lloyd Wright-এর মতো Corbusier believe করছেন কোই preconception-এ. He suggested that after working out the plan on the basis of circulation pattern and establishing the relationship between the building and its environment, a process of synthesis must be attempted. Also, he attached much importance to grid because he thought it offered regularity. Louis Aiken's ideas on আর্কিটেকচার বিজ্ঞান টু আচ্ছা সরি, এটা আরেকটা ইয়েতে চলে গেছে মেবি, হ্যাঁ এখানে একটা গ্যাপ হওয়ার কথা মানে দরকার ছিল, এটা লুই এখানে চলে গেছে। আমি এটা শেষ করি। ওনার কথা বলতেছে যে ফ্র্যাঙ্ক লয়েড রাইটের মতো উনিও কি বিশ্বাস করতো, প্র্যাগম্যাটিক ডিজাইন আইডিয়াস, যেটা কিনা আমরা পড়ে আসলাম যে ফার্স্টে আসলে আমাদেরকে কি কনসিডার করতে হবে, এনভায়রনমেন্ট বা সেখানকার সাইট কনটেক্সট কি বলে, ঠিক আছে। তারপরে আপনি প্ল্যানে ঢোকার পরে সাজেস্টেড কি বলতেছে, আফটার ওয়ার্কিং সার্কুলেশন প্যাটার্ন, রিলেশনশিপ বিটুইন বিল্ডিং এনভায়রনমেন্ট, এই বিষয়গুলোর প্রতিও ওনার ইন্টারেস্ট ছিল বা প্যাটার্নটা ডেভেলপ করার মানে আর্জটা ওনার ছিল, ঠিক আছে। এবং উনি কি বলছে যে প্রসেস অফ সিনথেসিস মাস্ট বি অ্যাটেম্পটেড। আরেকটা জিনিস হচ্ছে খুব সুন্দর একটা কথা, যে উনি কিন্তু সবসময় গ্রিডে কাজ করতেন, সবসময় মানে সবসময় ওনার হ্যান্ড স্কেচ করা গ্রিডের ছবি আমি দেখছি, যে গ্রিডে উনি প্ল্যান মানে প্রথমে আর কি দাগাদাগি করছে যে কনসেপ্ট এরকম হবে ওরকম হবে। তো এই যে গ্রিডের যে আইডিয়া গুলা, এই গ্রিড প্যাটার্নে কাজ করার আসলে অনেক সুবিধা আছে, এটা কিন্তু খুবই ওয়েল অ্যাকসেপ্টেড এখন পর্যন্ত আর্কিটেক্টদের কাছে। এবং আমিও আমার স্টুডিওতে সাধারণত বলি একটু গ্রিড করে কাজ করতে, বিকজ কি আপনার জন্য খুব ইজি হয়ে যায়, আপনি স্ট্রাকচার সলভ করা, রেগুলারিটি প্যাটার্নটা মেনটেন করা। আপনি কিন্তু একবার যদি মনে করেন আমি 20 ফিটের একটা গ্রিড নিলাম, আমি ফিটে বলতেছি, বা 300 মিলিমিটার একটা গ্রিড নিলাম, ওই গ্রিডের প্যাটার্নে কাজ করা যে কতটা ইজি হয়ে যাবে আপনি মানে চিন্তাই করতে পারবেন না। 300 মিলিমিটার কম বলে ফেলছি, বা 500 মিলিমিটার হতে পারে, বা 1000 মিলিমিটার হতে পারে, হ্যাঁ 1 ফিটের যেটাই হোক না কেন, তখন আপনি খুব ইজিলি আপনি জিনিসটাকে কি করতে পারবেন, রিড করতে পারবেন যে এখান থেকে 3টা বা 4টা গ্রিড পরপর যদি আমি কলাম বসাই আমার এতটা দূরত্ব মানে মেনটেন করা যায়। আমরা আগে কি করতাম জানেন, সত্যি কথাটা আমি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। ফার্স্টে যখন আমরা আর্কিটেকচার স্কুলে এই যে সম্পূর্ণ জিনিসগুলা মানে স্টার্ট করা শুরু করছি, আপনাদের তো তাও একটা প্রি আইডিয়া হয়ে আসছে কিছুটা ডিপ্লোমা থেকে, আমাদের তো কিছুই ছিল না, কোনো প্রি আইডিয়া থেকে আমরা স্টার্ট করি না, আমরা একদম ব্ল্যাঙ্ক পাকা মস্তিষ্ক থেকে শুরু করছি। তখন আমরা আর্ট বুঝি কিছুটা, কিন্তু আর্কিটেকচারের ঘোড়ার টিমও বুঝি না। তো তখন আমরা শুরুতে শিখতেছি এই যে আর্ট, লাইন্স, কম্পোজিশন, হ্যাঁ আর বলতেছি কি ব্যাপার বুঝতেছি না, আসলাম বিল্ডিং ডিজাইন করা শিখতে, এগুলো কি শিখতেছি, এরকম এরকম অনেক ইস্যুস। পরবর্তীতে লাইফ গিয়ে যখন আমরা কিনা আর্কিটেকচারের মানে ফুল আউট দ্য প্র্যাকটিস স্টুডিওর মাধ্যমে স্টার্ট করলাম, দেখতেছি কি যে ওই যে আর শিখে আসছি লাইনের কম্পোজিশন, ওই যে শিখে আসছি আর্টিকুলেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, একদম কেমনে কেমনে জানি এখানে কাজে লেগে যাচ্ছে, না চাইলেও বিল্ডিং এর ডিজাইন ওরকম চলে আসতেছে ওরকম ভাবে। সো এই যে গোড়াপত্তনটা, যে অ্যাস্থেটিক সেন্সটা, এটা যে ভিতরে ভিতরে ডেভেলপ করে গেছে নিজেরাও কিন্তু বুঝতে পারি নাই। কিন্তু ল্যাকিংসটা কোথায় হয়ে গেছে, বাকিটা আমরা কিন্তু স্ট্রাকচার বুঝতাম না, একদমই না। 2-1 2-2 যখন পার করে যাচ্ছি তখনও বুঝতাম না যে কিভাবে কলাম সলভ করবো, কোন জায়গাটায় কলাম বসাতে হয়, স্প্যান সিমিলিয়ার রাখা যায় কি যায় না, ঠিক আছে। থার্ড ইয়ারে আমরা পড়লাম আমাদের টিচার মনিরুল ইসলাম, ওনার হাতে একদম সোজা বানায় ফেলছে, মানে পিটায় সোজা বানায় ফেলছে। প্রতিদিন আইসা, আপনারা তো কিছু দেখেনই নাই, আমাদের কানতে কানতে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, প্রতিদিন ক্লাস থেকে বের করে দিচ্ছে প্রতিদিন। হ্যাঁ গাব গাছ, আমাদের পুরো ক্লাসের নাম হয়ে গেছে গাব বাগান। তারপরে আমরা ফেসবুকে আমাদের টোটাল গ্রুপের নাম চেঞ্জ করে ফেলছি আমাদের গাব বাগান দিয়ে, সবাই একটা করে গাবের প্রোফাইল পিকচার লাগা, মানে এত ফ্রাস্ট্রেটেড সবাই, এত এরকম বাজে অবস্থা। কারণ হচ্ছে কারোর স্ট্রাকচার সলভ হয় না, যার স্ট্রাকচার সলভ নেই বাইর করে দেয় স্যার ক্লাস থেকে, ক্লাস করতে পারো না, সলভ করে নিয়ে আসবা এটা। আমরা এখানে দৌড়াই, ওখানে দৌড়াই, সিভিল ডিপার্টমেন্টে দৌড়াই, শেষ পেশ না পেরে বুয়েটে গিয়ে বসুনিয়া স্যারের কাছে গিয়ে দৌড়াইছি। বসুনিয়া স্যার তো খেপে টেপে অস্থির, তখন ওইটুকু সেন্সও নাই যে ওনার মতন একটা মানুষের কাছে চাইলে হুট করে দৌড় দেওয়া যায় না,
যায়া ঘ্যান ঘ্যান প্যান প্যান স্যার আমাদের সেমিস্টার নেক্সট সেমিস্টারে আমরা হাই রাইজ, আমরা এখন পর্যন্ত আমরা স্ট্রাকচার এটা ভালোভাবে বুঝতেছি না। আসলে 3-1 থেকেই স্ট্রাকচার শেখার কথা, বাট আমাদেরকে এতই প্রেশার দিচ্ছে যে আমরা আসলে ওভার হাইপড হয়ে গেছি যে আমরা মনে হয় আসলে কিছু পারতেছি না, কিছু পাই না। পরে শুনছি ক্লাস শেষ করে যে 3-1 সবারই নাকানি চুবাই অবস্থা হয়, এবং এটা নাকানি চুবাইটা ইচ্ছা করে দেওয়া হয় যাতে সবাই শিখেই বের হইতে পারে শেষ পর্যন্ত। এবং প্রত্যেকটা সেমিস্টারেই মুন্না স্যার, প্রিন্স স্যার এনারা এসে এই গাববাগান এই জিনিস, এই থিওরি আবিষ্কার করে এবং সবাইকে একই কথা বলে। তো এনিওয়ে এখন আমাদের হাসি পায়, এখন মনে পড়লে এগুলো খুব মানে মজার স্মৃতি হয়ে গেছে। বাট ওই সময় যে কি অবস্থা ছিল, রোজ মডেল ভেঙে ফেলতেছে, ফালাই দিচ্ছে, ক্যান্টিলিভার কেন বেশি দিচ্ছ, এক দুই পাশে কেন সিমিলিয়ার হয় নাই, এটা ধরবে না, এটা হ্যাঁ, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আমরা গ্রিডে কাজ করা শিখলাম, বা গ্রিডে যে কাজ করলে এত বেনিফিট হইতে পারে এই জিনিসটা ওই সময় বোঝা শুরু করলাম। তাও সবাই তো বুঝতো না ডেফিনেটলি, কারণ গ্রিড গ্রিড নিয়ে তো আমরা আগে করি না, আমরা আগে অ্যাসিডিক সাইজ করতেছি, আর্গোনমি সলভ করতেছি 2 to 1 to 2 পর্যন্ত, হ্যাঁ, মেইন ফাংশনাল অ্যাসপেক্ট গুলো কিভাবে করা যায় এগুলো শিখতেছি, এগুলো করতেছি। এইগুলোকে স্ট্রাকচারের সাথে যখন কর্পোরেট করতে হবে তখন তো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। খুব খুব ইজি সলিউশন হচ্ছে গ্রিডে কাজ করা, গ্রিডে কাজ করা। যার কারণে আমি এখন আমার স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি যে ফার্স্ট থেকে যদি তারা গ্রিডে কাজ করা শুরু করে আপনার একটা প্ল্যানে, পরবর্তীতে গিয়ে কিন্তু স্ট্রাকচার নিয়ে ঝামেলাটা খুব ইজিলি অ্যাভয়েড করা যায়। ওকে, ম্যাম তাহলে আমাদের আর গাব বাগান হবে না? বলবো যদি কাজ না পারেন তো বলবোই। না ম্যাম বললেন না। কেন বলবো না, না বললে তো কাজ শিখবেন না। আপনাদের তো আরো বড় নাম দিব, গাব বাগান তো খুব ছোটখাটো নাম হয়ে গেছে। না ম্যাম আমরা ভালো এরকম নাম দিয়েন না। আপনাদের আপনাদের নাম দিব কাঁঠাল বাগান। আল্লাহ ম্যাম কারোর কাজ হবে না, তাহলে ঘুমে আর ধরবো, আরো কিছু হবে না। আপনাদের না নাম আছে, আপনাদের ব্যাচের নাম দিছি না আমি, কি কি জানি বলছিলাম ভুলে গেছি, যাই হোক দিয়ে দিব ম্যাম আবার নতুন করে। সবাই আছে। আচ্ছা, লি কর্বুজিয়ার, সরি এটা শেষ, এটা আমরা কোথায় ছিলাম, প্রি কনসেপশন বলে ফেলছি। ও ফাইনালি লুই আইকান, একটু শেষ করে দিই, হ্যাঁ, একটা দুইটা প্যারা আসছে, শেষ জি না ম্যাম। করে দিলে এটা মাথায় রাখার কোনো মানে নাই। আচ্ছা, লুই আইকানস আইডিয়াস অন আর্কিটেকচার began to crystallize in the late 1950s. To him, feeling was a more important process than thinking in the design of buildings. আমি লাস্ট কয়েকদিন ধরে লুই আইকানকে একটু পড়াশোনা করতেছিলাম, ওই জন্য আমার হাসি পাচ্ছে, কেউ কিছু মনে করবে না, সরি ওনার। আচ্ছা, এনিওয়ে লুই আইকানের যে আইডিয়া ছিল আর্কিটেকচারে, এটা আসলে ক্রিস্টালাইজ বা মানে ক্রিস্টালাইজ বলতে কি বোঝাচ্ছে, মানে রিফ্লেক্ট করা শুরু করলো লেট 1950s এর দিকে। সবাই পৃথিবী একটু জানাশোনা শুরু করলো যে লুই আইকান নামে একজন আছে। টু হিম, ফিলিং ওয়াজ আ মোর ইম্পর্টেন্ট প্রসেস দ্যান থিঙ্কিং ইন দ্য ডিজাইন অফ দ্য বিল্ডিং। হ্যাঁ, একটা বিল্ডিং ডিজাইন করার সময় বিল্ডিংটাকে ফিল করা বেশি জরুরি। কিসের থেকে? এই যে চিন্তা করে 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 ডিজাইন করে ফেলতেছে সেটা থেকে। বাই ফিলিং হি মেন্ট the instinctual and intangible aspects of the mental process. একদম পিওর সাইকোলজি নিয়ে কথা বলতেছি, ওনার একটু সাইকিক ঝামেলা ছিল মনে হয়। ওনার কাছে উনি একটা জায়গায় দাঁড়ায় চোখ বন্ধ করে ফিল করবে, যেটা কল্পনা করবে যে এইখানে একটা এইরকম স্ট্রাকচার হইলে পুরো পরিবেশটার সাথে মিলে যায়। ব্যাপারটা কিন্তু ফুল 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 সাইকোলজিক্যাল স্ট্রং মেন্টাল একটা প্রসেস, যেটা সবার থাকবে না। আসলে থাকা মানে একটা আছে প্র্যাগম্যাটিক ডিজাইন প্রসেস যেটা বলছিলাম আমরা, সেটা থেকে কিন্তু এই জিনিসটা টোটালি আলাদা। এটা হচ্ছে টোটালি কনসেপচুয়াল বেসড একটা ডিজাইন প্রসেসের কথা আমরা বলতেছি। এই পদ্ধতি আপনারা বলেও মানে অ্যাপ্লাই করতে যাবেন না। তো অ্যাপ্লাই করতে গেলে ওই যে আরিফুল একবার ডিজাইন করছিল না, আরিফুল আছেন? আরিফুল কে আসছেন? দেখছিলাম আছে কিনা, এখন যাই না, দেখতে পাচ্ছি কিন্তু ক্লাসে আছে কিনা। যাই হোক, আমার ওর ডিজাইনটা আমি মজা করার জন্য বলি, আমি মোটেই মানে ই করার জন্য বলি না, কিছু মনে রাখবেন, মনে করবেন না আর কি। আমার সারা জীবন মনে থাকবে, দিস ইজ এ ভেরি গুড এন্টারটেইনমেন্ট, সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি। ও একটা কনসেপ্ট নিয়ে আসছিল একটা বিল্ডিং এর ক্ষেত্রে, আমি বলতেছি না কি জিনিসটা। তো কনসেপ্টটা আমার খুব মানে প্লেন, এরোপ্লেন এরোপ্লেন। ও একটা এরোপ্লেন ডিজাইন করছিল রেস্টুরেন্ট হিসাবে। হ্যাঁ, তো মানে বিল্ডিংটা প্ল্যানে এরোপ্লেন, মানে এলিভেশন থেকে দেখে বোঝার উপায় নাই যে ওটা কোনো একটা এরোপ্লেন। তো ওটা যে একটা এরোপ্লেনের ভিতরে বসে মানুষ খাচ্ছে, এটাকে ফিল করতে হলে যে আকাশ থেকে বিষয়টা দেখতে হবে। ওর
তখন জিনিসটা মাথায় আসলে ওর হয়তো ফিলিংসটা আসছে এরকম যে ও এয়ারপ্লেনে বসে বসে খাচ্ছে। তো লুই আইকানের এই যে ফিলিং বাই ফিলিং দ্যাট, হ্যাঁ ঠিক আছে, আপনি লুই আইকানের স্ট্রাকচারকে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনার মেন্টাল ডেভেলপমেন্টটা বা মেন্টাল ইয়াটা আসলে এতটাই ম্যাচিউর ছিল যে হ্যাঁ উনি একটা জিওমেট্রিক্যাল শেপকে ফিল করে বা কল্পনা করে এই জায়গায় বসাইলে এমন হবে জিনিসটা ওনার মাধ্যমে ওনার আর্কিটেকচারটা আসতেছে, বা দ্যাট ডাজন্ট মিন যে আমরা আম জনতা আমাদের সাধারণ মানুষ আমাদেরও আসবে। সেপার ওনাকে যখন সংসদ ভবনের এই মাস্টার প্ল্যান করতে দেওয়া হয়েছে তখন এই জায়গাটাতে পুরোটা কিন্তু পানি পানি জলাবদ্ধ একটা অবস্থা, এবং আসলে ছিল একটা এগ্রিকালচারাল ল্যান্ড। তো কৃষিনগর বলা হতো, শেরে বাংলা কৃষিনগর। তো এই কৃষিনগরের ভিতরে হ্যাঁ ডেফিনেটলি একটা it was মানে এটা আসলে একটা পশ্চিম পাকিস্তানের একটা চাল ছিল সত্যি কথা বলতে। জানি না আপনারা পলিটিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে কতটুকু মানে ধারণা আছে আপনাদের। পশ্চিম পাকিস্তান চাইছে এই কৃষি জমিটা ধ্বংস করতে, যার কারণে ওরা মানে কিছুই দিচ্ছে না পূর্ব পাকিস্তানকে, ইস্ট পাকিস্তানকে কোনো ঘোরাটিমও দিচ্ছে না, সংসদ ভবন বানানোর পারমিশন দিয়ে দিচ্ছে এই জায়গায় শেরে বাংলা নগরের মতো। বিকজ ওয়েস্ট পাকিস্তানে আসলে এরকম কোনো স্পেসই ছিল না, মানে ওরা ওয়েস্ট পাকিস্তানে কোনো কৃষি জমি বা উর্বর ওটাকে নষ্টই করতে চায় না। এটাকে নষ্ট করার জন্য একটা মাস্টার প্ল্যান থ্রো করে দিচ্ছে। যাই হোক ওই সময় পরবর্তীতে আস্তে আস্তে যখন একবার অ্যাকসেপ্টেড হয়ে গেছে, করা শুরু হয়ে গেল। তো উনি কি করলেন, উনি জায়গাটাকে যখন দেখলেন উনি এটাকে ফিল করলেন কি যে বাংলাদেশের ইয়াটা পানি পদ্মা, সরি পদ্মা বলছি, পদ্ম ফুল বা হচ্ছে মিস শাপলা ফুল যে, কে নাজিম বলছিল বলেন? মিস, ওই যে কৃষি জমিটা ধ্বংস করে দেওয়ার মানে এটা কি মানে কোনো থিওরিটিক্যালি কোনো ইয়ে আছে কিনা, মানে লজিক্যালি বা কোনো কিছু আছে কিনা? যে প্রথম শুনলাম আর কি যে কৃষি জমি ধ্বংস করার জন্য সংসদ ভবনটা শেরে বাংলাতে হয়েছে। আগে শুনেন নাই? না মিস, কখনো শুনি নাই। শেরে বাংলা যে কৃষিনগর ছিল এটা জানতেন? এটা সেটা জানতাম, এবং শেরে বাংলার পাশে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ও আছে এখনো। হ্যাঁ, তো টোটাল মাস্টার প্ল্যানটা যে এখানেই প্লেস হওয়ার কথা ছিল এটাও জানতেন না? না মিস, এটা জানতাম না। আচ্ছা ফাইন। আচ্ছা ঠিক আছে, এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা এটা জানতে চাচ্ছেন? না মিস, এটা যে পলিটিক্যালি উদ্দেশ্য যে একটা কৃষি এরিয়ার ধ্বংস করা, এটার কথা বলতেছিলাম যে এটা আসলে কিভাবে হইলো। মানে আমি আপনার তাহলে প্রশ্ন কি মিস বুঝিনি। যে পদ্মা সেতু যেটা, এটা কি নদী ধ্বংস করার একটা ইয়ে কিনা? যে মিস এটা নিয়ে যারা নদী রক্ষা নিয়ে কাজ করে এরকম একটা আছে যে নদীর দুপাশে ভেঙে যাচ্ছে বা ফলি মাটি হয়ে গভীরতা কমে যাবে, যেমন যমুনা সেতু নিচ দিয়ে কিন্তু অনেকটা চর জেগে গেছে এরকম। তাহলে কি এই বড় প্রকল্পগুলা কি এরকম কোনো কিছু আরে না নেচার রে, ধ্বংস আপনি করে? এত ক্রিটিক্যাল চিন্তা করেন কেন ভাই রে ভাই? এটা তো এক একটা সময় এক একটা মানে এটা তো টাইম সময়ের অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু থাকে। আর পদ্মা সেতু নিয়ে দুর্নীতি প্রকল্প কি হইতেছে ওইটা নিয়ে আমরা না যাই, ওইটাতে তো কোটি আমি কোটি টাকা দুর্নীতির যেটুকু কথা খরচ বলি না, হওয়ার কথা। নদীর কথা বলতেছিলাম। নদী যেমন কিন্তু যমুনা সেতুর নিচ পদ্মা দিয়ে সেতু কিন্তু তো অনেকটা দরকার বড়। ছিল, এটা তো আপনি ডিনাই করতে পারবেন না। এখন কি আমাদের দুই দেশের মধ্যে কি যুদ্ধ হইতেছে নাকি? এক দেশের ইয়াতে আরেকটা এরকম করতেছে এমন তো কিছু তো না। ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে তখন কি অবস্থা ছিল এটা আপনি জানতেন না? মানে এটা এগুলো তো পড়ছেন। মানে আমি বুঝতেছি না আসলে। আমি যাই হোক এনিওয়ে, ওয়েস্ট পাকিস্তানের এটা কি এটা মানে ইলজিক্যাল কেন মনে হইতেছে আপনার কাছে আই ডোন্ট নো, বাট ওয়েস্ট পাকিস্তান তো তখন যেভাবে পারছে সেভাবেই ইস্ট পাকিস্তানকে শোষণ করছে। এটা তো আই মিন মানে ঠিক আছে। এবং কৃষি জমি ধ্বংস করে দিলে তো ওরা বুঝে গেছে যে ওদেরকে আসলে আলাদা হইতে হবে একটা পর্যায়ে গিয়ে। তো কৃষি জমি ধ্বংস করে দিলে তো ডেফিনেটলি এটা তো ওদের ইয়া না। এই নিয়ে যাই হোক আপনি সার্চ এটা করে কি একটু দেখতে কোন পারেন। রকম চিন্তা নাকি আসলে এরকম কোন লজিক্যাল কোন ইয়ে আছে যে কোনো পটভূমি বা কোথাও কোনো? ব্যাপারটা হচ্ছে পুরা টোটালি আপনার ফুল পাকিস্তান, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে 90% খাদ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছু ইস্ট পাকিস্তান থেকেই যাইতো, বুঝতে পারছেন? ইস্ট হ্যাঁ পাকিস্তান থেকে যাইতো, ওটা ঠিক কিন্তু আছে, সবই জানতাম, ওরা কিন্তু তো এই কিছু জায়গায় মানে কি কৃষি জায়গা তো এখানে খুব একটা বেশি জায়গা ছিল না যে হ্যাঁ না। এখানে মাস্টার সংসদ প্ল্যান ভবন কি দিয়ে বলেন দিবে। আপনি? এটা কি সংসদ ভবন ওই একটা বিল্ডিং চিন্তা করতেছেন নাকি না আপনি? বিল্ডিং না, এই যে জিয়া উদ্যান সহ আশপাশে সবগুলো হ্যাঁ, কমপ্লেক্স মিলে আশেপাশে যতগুলো সবকিছু বেশি। সহ বিশাল মাস্টার প্ল্যান, তো বিশাল তো। পুরাটাকে করার জন্য থ্রোটা করা হয়েছিল, কিন্তু পুরাটা আসলে করা হয় নাই, শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। শুধুমাত্র আপনার সংসদ ভবনের ওই এরিয়াটুকু করা হয়েছে। আর জিয়া উদ্যান যেটা ওটা কিন্তু আসলে মাস্টার প্ল্যানের অংশ ছিল না, এটা তো জানেন ডেফিনেটলি। হ্যাঁ, তো পলিটিক্যাল বিভিন্ন সিচুয়েশনের ফলে বিভিন্ন ঠিক আছে বিভিন্ন কিছু চেঞ্জ হয়েছে, আসছে, আপ ডাউন করছে, সবকিছুই হয়েছে। আর আবার সেখান থেকে যে ইয়ে করে খুব খারাপ হয়েছে বা ভালো হয়েছে ওইসব দিকেও যাচ্ছি না, বাট
ওইটা টোটালটা আসলে মানে পুরা ঢাকা বলি বা পুরা বাংলাদেশ বলি, সব জায়গার যদি আমি সব থেকে বেশি উর্বর জমি চিন্তা করি, সেটা ছিল ওই জায়গাটা। বুঝতে পারছেন? এবং ঢাকা কিন্তু তখন কোনো ক্যাপিটাল ছিল না যে আপনার ঢাকাতেই সংসদ ভবনটা বানাইতে হবে বা ওই জায়গাটাতেই বানাইতে হবে। সো চাইলে অন্য জায়গায় বানানো যাইতো বা অন্য জায়গায় প্রপোজালটা দেওয়া যাইতো। পয়েন্ট ইজ দ্যাট ঢাকা তো পরবর্তীতে হয়েছে ক্যাপিটাল বিকজ অফ দিস স্ট্রাকচার্স, বিকজ অফ দিস, মানে সবকিছু সেন্টার পদবিন্দু অনেক কিছু। এখন কি বোঝাতে পারছি? মোটামুটি আর কি। মানে তখন কিন্তু এই ধরনের কোনো, তখন এই জায়গাটাতে, এখন আপনারা আসলে আপনি মানে টাইম লাইনটাকে একটু মনে হয় গোলমাল হয়ে যাচ্ছে। এখন আপনি যেভাবে দেখতেছেন তখন তো এরকম ছিল না। তখন তো ঢাকায় আসলে কিছুই ছিল না ঢাকা বলতে। সো ঢাকায় কি থাকবে বা ঢাকা এত ডেভেলপড হয়ে যাবে বা ঢাকা ভবিষ্যতে ক্যাপিটাল হইতে পারে, এই জিনিসগুলো যদি আপনি বাদ দেন চিন্তাটা, হ্যাঁ, এই চিন্তাগুলো বাদ দিয়ে আপনি জাস্ট মানে ব্ল্যাঙ্ক ভাবে আপনি চিন্তা করে দেখেন যে হোয়াটস দ্য লজিক বিহাইন্ড ইস, কেন ঢাকার এই জায়গাটাতে শেরে বাংলাতেই আমার সংসদ ভবনকে পুট আউট মানে করতে হইতো? কেন সবকিছু, সব সুযোগ সুবিধা ওয়েস্ট পাকিস্তান নিচ্ছে, সবকিছু ওখানেই হচ্ছে, সংসদ ওদের, মানে সরকার ওদের, সবই ওদের, সংসদ ভবন কেন এখানে? বুঝছেন? তো এইটার তো কোনো লজিক আসলে পাওয়া যাবে না। সো ইতিহাসবিদটা লজিকটা আসলে এভাবে পুট আউট করছে। এনিওয়ে, আই ডোন্ট নো। এটা আব্দুল কিছু বলতে যাচ্ছিলেন? আব্দুল আলিম? না ম্যাম, আমি মানে নাজিম ভাইয়ের কথাটা আমার কাছে ভালো লাগছে যে উনি বললো যে যমুনা সেতু করার পর দেখা গেছে যে নিচে ওই যে চর জমতেছে। তো পদ্মা সেতু করলে তো সেক্ষেত্রে একই অবস্থা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা এইগুলো চর করলে ড্রেজিং করার বা অন্য কিছু করার যদি প্রকল্প নেওয়া হয়, সেটা এখন আসলে কি বলবো, বাংলাদেশের যেই সরকারই আসুক না কেন, দুর্নীতি লুটিপাটি এগুলো তো আসলে বলার কিছু নাই, এগুলো নিয়ে কথা বলা ঠিক না। বাট ফ্যাক্ট হচ্ছে যে এটা সলিউশনের ওয়ে আছে, এমন না যে ওটার কারণে এটা একদম আমি চিরস্থায়ী আমার ধ্বংস হয়ে কিন্তু যাচ্ছে। মানে করাপশন নিয়ে পয়েন্টটা তুলি নাই, বলছিলাম যে আপনি এখানে যেটা বলছিলেন যে কৃষি জমিটা আসলে এখানে লস হয়েছে, যে এখানে একটা ভালো একটা জায়গা ছিল কৃষির, তো এটার হ্যাঁ, সাথে কিন্তু রেফারেন্স সেতু দিয়ে করার কারণে বলার ছিল আর কি। এক্স্যাক্টলি রেফারেন্স আমি দিয়ে বলতে বুঝতে চাইছিলাম পারছি জিমি, আপনার জিনিসটা, যে আমি আপনার এটা জিনিসটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিনিসটাকে আমি কম্পেয়ারেবল না এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনি একটা জায়গায় যখন একটা বিল্ড ফর্ম তৈরি করে ফেলবেন, সেটাকে আপনার রিফাইন করার বা এটা করার কোনো ওয়ে নাই। ব্রিজ তো সেটা না। ব্রিজের কারণে আপনার স্ট্রাকচার ওখানে দিতে হয়েছে বা আশেপাশের অনেক কিছুই করতে হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু যে নদীর ফ্লো আটকায় গেছে বা নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে বা নদী ভাঙন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু যেটুকু হচ্ছে সেটুকু রেস্ট্রিক্ট করা পসিবল। পসিবল কিনা আপনি বলেন, টেকনোলজিক্যালি বলেন, চর কি ড্রেজিং করা টেকনোলজিক্যালি পসিবল না? পসিবল, কিন্তু আপনার অনেক বেশি আসলে ইয়ে হয়েছে যখন নদী শাসন হয়েছে, দুপাশে অনেক ভাঙন হয়েছে, এবং এখন যেটা হয়েছে, কিন্তু এর আগে পরবর্তী ইম্প্যাক্ট যেটা, যে নদীর গভীরতা কমে যাবে, নিচে চর জমে যাবে, বা হ্যাঁ, এই এইগুলোর জিনিসগুলো জন্য হয়। পুরা ফুলফিল ভাবে টেকনোলজিক্যালি জিনিসটাকে ড্রেজিং করে মানে উই করা পসিবল, এটা যে সলিউশন নাই হ্যাঁ এটা পসিবল, কিন্তু সেটা এটাই কিন্তু বলতেছি আমি। যমুনার ক্ষেত্রে হয় না, এখন পদ্মার ক্ষেত্রে যে হবে, তাহলে এটাও তো এক যমুনাকে ধরনের হ্যাঁ, আমি তো ওই জায়গা থেকে আমি এই কথাটা বললাম যে এখন করাপ্টেড হয়ে যদি কেউ না করে, সেই পয়েন্টে তো আমরা কথা বলতে পারি না। যমুনার ক্ষেত্রে হয় নাই না, আপনি বলবেন যমুনার ক্ষেত্রে করা হয় নাই, বাট করা তো সম্ভব ছিল, সম্ভব যে ছিল না সেটা তো না। এখন এটার জন্য যদি আপনি সেতুই না বানান, তাহলে কিন্তু আপনি একটা জিনিস, আমি খুব মানে অন্যভাবে লজিক চিন্তা করে দেখেন নাজিম, একটা যে কি, আমি কিন্তু গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলতেছি না, সে যে গভর্নমেন্টই আসুক বা যেটাই আসুক না কেন, যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। এই যে পদ্মার এই পাশে বা এই পারে, ব্রিজের ওই পারে যেসবগুলা, মানে যে দক্ষিণবঙ্গ, সোজা কথায় দক্ষিণবঙ্গ থেকে একটা পেশেন্টকে ঢাকা শহরে নিয়ে আসার বা এই পাশে নিয়ে আসার, মানে চিকিৎসা করার টাইমলি কোনো ওয়ে নাই, এটা কি আপনি জানেন? আমার বাবাকে একটা এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া করে এখানে নিয়ে আসতে 30 থেকে 40 হাজার টাকা আমার এক চান্সে খরচ হয়ে যায়, আমরা মানে হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট পাই তারপরও। কারণ হচ্ছে এই শুধুমাত্র এই পদ্মার কারণে, পদ্মা নদীর কারণে আমাদের জার্নি করতে 15 থেকে 20 ঘন্টা লাগে। তো ইজ ইট অ্যাকসেপ্টেবল? সেটার থেকে এই যে এতগুলো মানুষের জীবন বাঁচানো থেকে শুরু করে, তারপর আপনার অ্যামিনিটিস থেকে শুরু করে, দক্ষিণবঙ্গে হয়তো বা এখন গ্যাস লাইন যাবে, বিদ্যুতের লাইন যাবে ইজিলি, যেগুলো এতদিন ছিল না। ব্রিজটার কারণে যেসব জি আপনি অ্যামিনিটিস পাচ্ছেন, এইটা বেশি আমি ইম্পর্টেন্ট দিব নাকি ওই যে চর আমি ড্রেজিং করব কি করব না, ওই ডিসিশনের জন্য আমি এই জিনিসটা বানাবোই না, এটা ডিসিশন দিব, এটা হচ্ছে আমার কথা। প্রবলেম যদি সলিউশনের কোনো উপায়ই না থাকতো, সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে এটা একদম ধ্বংস করে ফেলছে, শেষ করে ফেলছে, নদীটাকে একদম শেষ করে ফেলছে, কিন্তু নদী তো শেষ হয় নাই, নদী তো ড্রেজিং করলেই এটা মানে ই করা পসিবল, খনন করলেই এটা আবার চরটা আবার মানে চর গায়েব হয়ে যাবে, নদীর গভীরতা বাড়ানো সবকিছু করা না, সম্ভব, না, সব সেটা টেকনোলজি এখন আছে। সেটা বন্ধ করা না, বলছি যে এইটা বড় প্রকল্প করতে গেলে যেমন একটা ক্ষতি আছে, ছোট হোক বড় হোক, মানে মাইনর ইস্যু হলো এই ক্ষেত্রে
সংসদ ভবন এখানে স্থাপনের ক্ষেত্রে যেমন আমাদের কৃষি জায়গাটা নষ্ট হয়েছে, এটারও হয়তো বা এটা একটু বেশি হয়েছে, ওটা একটু কম হয়েছে, সেটা বলছিলাম না আর কি না যে না না সেটাই, এইটা আমি বলতেছি না, এটা তো আমি বললামই যে সংসদ ভবনের জন্য যে আপনার মানে খুব মানে ক্ষতি হয়ে গেছে বা কিছু হয়েছে কিনা সেই স্ট্যাটিস্টিক কিন্তু কেউ যায় নাই কখনো, কিন্তু ওদের ফার্স্ট অফ অল তখন আসলে দুইটা প্রভিন্স নিয়ে একটা পলিটিক্যাল ইস্যু চলতেছে বা এরকম একটা বিষয় চলতেছে, সেই সময় আসলে উদ্দেশ্যটা ছিল এরকম, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন একটু অন্যভাবে চিন্তা করি বা অন্যভাবে দেখি, আপনি দেখেন পরবর্তীতে দেশ যখন ভাগ হয়ে গেল, তারপরে কি হলো, ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল যখন, আমাদের পুরো বাংলাদেশের আইকনিক বিল্ডিং বলতে কিন্তু সংসদ ভবন। তো ওরা ক্ষতি করতে গিয়ে কি আমাদের লাভ করে দিচ্ছে কিনা ওই হিসাবে কিন্তু আমি যাই নাই, ওই হিসাবে ওটা নিয়ে কিন্তু আমি কথা বলি নাই, আমি নর্মালি বলছি যে আমি ওদের ফার্স্ট উদ্দেশ্যটা আসলে এটা ছিল, বুঝতে পারছেন। কিন্তু থাকে না অনেক সময় যে সাপে বর হয়, হ্যাঁ। তো যাই হোক না নাই হোক না কেন, ওটা তো পড়ছে তো শেষ পর্যন্ত আমাদের ভাগ্যেই। ওরা হয়তো তখন পর্যন্ত মানে করে না, চিন্তাই করে না যে আসলে এরকম ডিভাইডেড হয়ে যেতে পারে বা সামথিং। ওরা আসলে জিনিসটাকে একটু শোষণ করার জন্য বা কিছু একটা করার জন্য একটা এরকম, যে মাওলা হাসান আমাদেরকে অনেক কিছু অনেক রেফারেন্স দিয়ে বলছিল ব্যাপারটা, রেফারেন্স দিতে পারলে আপনাকে হয়তো একটু আরো ভালো হইতো, রেফারেন্স গুলা এখন বলতে পারতেছি না। তো এনিওয়ে, এই ডিসকাশন থেকে আমরা বের হইতে পারি, আর কিছু যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। বড় প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট বিয়াগুলো চলে আসে, এটার কথা বলতেছেন তো আপনি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, সেটা তো হইতেই পারে, সেটা তো হইছেই। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে যেটা বললাম যে সাপে বড় হইছে কাইন্ড অফ অনেক কিছুতে, অনেক দিক থেকে। যদিও সংসদ ভবনও মানে আইকনিক বিল্ডিং, বাট ফুলি সলভ করে যাওয়ার আগে লুইয়াইকার মারা গেছে, আর সেটা শেষ করে যেতে পারে নাই। দ্যাটস এ ডিফারেন্ট থিং। সংসদ ভবন নিয়ে আসলে হাজার হাজার ধরনের। আচ্ছা, দেখতে পারেন আপনারা, পেপার পড়েন? পেপার বলতে রিসার্চ পেপার, জার্নাল পেপার পড়েন? না মিস, তবে আমি সংসদ ভবনের ভিতরে যখন গিয়েছিলাম লুই ক্যানের এইগুলা দেখে, আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম ভিতরে, সিঁড়ি বা স্ট্রাকচার গুলা। তখন আমরা ইনস্ট্যান্টলি বলছিলাম লুই ক্যান তো একটা পাগল, কিভাবে সম্ভব হয়েছে এইরকম একটা ডিজাইন করা। মানে অনেক মানে মজার সংসদ ছিল। ভবন নিয়ে অনেক ক্রিটিক্যাল অ্যাক্লেইমড রিসার্চ পেপার আছে, জার্নাল পেপার আছে, চাইলে একটু পড়ে দেখতে পারেন। মাওলা স্যারেরও অনেকগুলো আছে, বাংলাদেশের মাওলা স্যারের, এবং অনেকগুলো খুবই মানে ইন্টারন্যাশনালি খুবই অ্যাকসেপ্টেড। একটু সার্চ দিলেই পাবেন, গুগল স্কলার বা ডিরেক্ট গুগলে সার্চ দিলেও পাবেন। হ্যাঁ, বাংলাদেশের এই ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং অফ বাংলাদেশের স্কলার পেপার, এটা লিখে সার্চ দিলে অনেক পেপার পাবেন, এখানে দেখতে পাবেন আসলে ওখানে কি কি ফল্ট আছে, ভূমিকা, মানে অনেক কিছু আছে। উনি আসলে জিনিসটা কমপ্লিট করতে পারেনি, বুঝতে পারছেন, কমপ্লিট করতে পারেনি, এবং ওনার আইডিয়া নিয়ে বাকিরা কমপ্লিট করতে গেছে, তো যার কারণে কিছু জিনিস আছে যে ইরিকভারেবল ফল্ট, এরকম কিছু জিনিস থেকে গেছে। আর এই যে পলিটিক্যাল ইস্যুগুলো, এগুলো নিয়ে যদি আপনি আরো জানতে চান, এগুলোরও অনেক পেপার টেপার অনেক কিছু আছে, পরে দেখতে পারেন আর কি। তো আমি আসলে যেখান থেকে শুরু করছিলাম সেখানে একটু ফেরত যাই, আদারওয়াইজ শেষ হবে না, অলরেডি 9টা 13 বাজে। যে লুই আইকারের ফার্স্টে যখন উনি এই যে শেপটা কোথা থেকে আসলো, আমি আসলে এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম, যে একটু 6টা উইং ইয়ার মতো, কি বলে এটাকে, বুঝতে তো পারছো, উপর থেকে দেখলে একটু একটু ফুলের মতন একটা শেপ একটা চলে আসে, তাই না? এই যে টোটাল যে শেপটা, উনি কিন্তু শেপটা চিন্তা ভাবনা করলেন কিভাবে থেকে, যে বাংলাদেশে মানে বা এইদিকে যখন উনি আসলেন, উনি দেখলেন যে প্রচুর পরিমাণে পদ্ম বিল বা ঝিল বলা হয়, শাপলা ঝিল, পদ্ম ঝিল, এরকম। তো এই যে ঝিলগুলো পানির মধ্যে শাপলা ফুল পদ্ম ফুল ভেসে থাকতেছে, এই কনসেপ্টটা ওনার মাথায় ঢুকে গেছে, এবং উনি ওইখানে গিয়ে ওই জিনিসটা ফিল করছে। উনি গিয়ে দেখছে যে শাপলা ঝিল পদ্ম ঝিল ঘুরতেছে, উনি ভাবছে যে উনি একটা স্ট্রাকচারই তুলে ফেলবে, যেটা কিনা উপর থেকে হোক যেখান থেকে হোক দেখলে এরকমই একটা ফিল দেয় যে পানির মধ্যে একটা পদ্ম ফুল বা শাপলা ফুল টাইপের এরকম একটা কিছু ভাসতেছে, বাট ইন আ ম্যাসিভ কনস্ট্রাকটিভ ওয়ে। সেই জিনিসটাকে জিওমেট্রিক্যালি আপনার কি বলবো এটাকে কনভার্ট করা, বা জিওমেট্রিক্যালি জিনিসটাকে আসলে কনভার্ট করে একটা স্ট্রাকচারে পরিণত করা, এইটা কিন্তু আসলে যার তার কাজ না। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা একটা জিনিস ফিল করলাম আর বানাই ফেললাম, এটা আসলে আমরা যতটা কি বলবো স্মুথলি পারবো, ওনার এই ক্যাপাসিটিটা অনেক বেশি ছিল বলেই উনি আসলে মাস্টার আর্কিটেক্ট। হ্যাঁ, যে একটা কনসেপ্ট থেকে সেপার, আমরা যখন টু বি অনেস্ট, আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, আমাদের স্কুলে এই ধরনের কনসেপ্ট এগুলা আমরাও নিয়ে যাইতাম, এমন না যে যাইতাম না। আমাদের আপনার একটা রেস্টুরেন্টের প্রজেক্ট ডিজাইন দিচ্ছে, আমিই নিয়ে গেছি। আমাদের সাইট দিচ্ছে হচ্ছে আপনার ধানসিঁড়ির, ধরো ধানবন্ডির যে পানসি যে রেস্তোরাঁটা আছে ওইখানে। তো আমি একদম পুরাই আমি এই কনসেপ্ট নিয়ে গেছি, আমরা তখন পর্যন্ত আমি জানতাম না এগুলো, এখানে সব কনসেপ্ট আছে, আমি নিয়ে গেছি যে এরকম লেকের ভিতরে একটা পদ্ম ফুল ভেসে থাকবে এই টাইপের। তো ওই ধরনের কিছু কেস স্টাডিও আমি দেখছি টেক্সটি, ভালো কথা। কিন্তু আমি তখনও বুঝতেছি না যে আমার আসলে এই ক্যাপাসিটি নাই, আমি কেবল 2-1-এ পড়ি, আমার আসলে এই ক্যাপাসিটি নাই যে আমি এটাকে একটা স্ট্রংলি জিওমেট্রিক্যাল শেপে আমি করে ফেলতে পারবো বা সামথিং লাইক দ্যাট, বা এটার স্ট্রাকচার সলভ করে ফেলতে পারবো এরকম। হ্যাঁ,
শেহজাদ জহির স্যার ছিলেন তখন আমাদের স্টুডিও টিচার, একদম বইটা শেষ করে ফেলছে, বুঝতে এই মানে পাতা, ঝিল পাতা, লত, পদ্ম ফুল, এগুলো যদি আর আনছো খবর আছে। এগুলো আনলে এগুলোকে জিওমেট্রিতে কিভাবে কনভার্ট করে, কিভাবে কি করে একদম স্ট্রাকচার সলভ করে, কলাম কোথায় বসবে, রুফ সলভ করে নিয়ে আসবা, তাইলে তাইলে দিব, নাইলে দিব না। তো তখন বুঝি নাই, 5 বছর পরে গিয়ে বুঝছি যে হি ওয়াজ রাইট, হি ওয়াজ একদম মানে ব্রুটালি রাইট। ঠিক আছে? তো তো এই আর কি ব্যাপারটা, যে এই যে ওনার যে ফিলিং, থিঙ্কিং, হ্যাঁ, এই জিনিসগুলো কনসেপ্টের ব্যাপারটা, এগুলোকে উনি আসলে ইকুয়াল একটা ইম্পর্টেন্স দিচ্ছে। খান drew the following diagram to show thought and feeling relate to the form design process. দেখেন ডিজাইন কি হয়েছে, ফর্ম রিয়েলাইজেশন, রিয়েলাইজেশনটা কোথা থেকে আসে, রিলিজিয়ান থেকে আসে, ফিলোসফি থেকে আসে। রিলিজিয়ান আর ফিলোসফিটা কোথা থেকে আসতেছে, ফিলিং থেকে, থট থেকে, পুরোপুরি ওনার পার্সোনাল। এই যে ডিজাইন প্রসেসটা পুরোপুরি ওনার একটা পার্সোনাল থিঙ্কিং, ট্রান্সেন্ডেন্স বিয়ন্ড দ্য ইউজুয়াল লিমিট, ওনার ইউজুয়াল লিমিটের বাইরে যাইয়া উনি এই কাজগুলো করতেন। সেখান থেকে উনি কি করতেন, ফর্ম ডেভেলপ করতেন, ফর্ম ডেভেলপ করার পরে ডিজাইন ডেভেলপ করতেন। ব্যাপারটা ওনার জন্য এইটা ছিল। He also propagated his idea of the served and the servant spaces, which is well depicted in his National Assembly building in Dhaka, a masterpiece of the contemporary architecture. Yes. Further, rather than copying obvious traditional motifs, Khan chose to dig deeper and find these basic forms such as circle, arches to create visual patterns which will not only be novel but also be responsive to the instinctive qualities of the material used. হ্যাঁ, যে ম্যাটেরিয়ালটা সংসদ ভবনে ইউজ করা হয়েছে কংক্রিটের, ওই ম্যাটেরিয়ালের জন্য এই টাইপের প্যাটার্ন গুলো, সার্কেল, আর্চ, তারপরে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো আসলে খুব বেশি ইউজফুল ছিল। ওকে, and this is it. Khan's the Indian Institute of Management of Ahmedabad has more modest visual look with transitional zones of shadow between the walls and fenestrations. The gradual increase in scale from the smaller and more intimate residential buildings to the moderate dormitories and finally to the larger communal structure is clearly differentiated. আইএম এর কথা বলতেছে যে আইএম তে উনি যে ডিজাইন গুলো করছে অনেকগুলো জোন ভাগ করে, ট্রানজিশনাল জোন, এবং একটা জোন আর একটা জোনের উপরে একটা শ্যাডো ক্রিয়েট করে, ঠিক আছে, ওয়ালগুলোর উপরে। এই যে গ্রাজুয়াল ইনক্রিজ ইন স্কেল, প্রথমে একটা স্কেলে, তারপরে আরেকটা স্কেলে, তারপরে একটা স্কেলে, হ্যাঁ, এইভাবে করে উনি কি করছে, টোটাল একটা মাস্টার প্ল্যানটাকে ডিজাইন করছে। সোজা কথায় আমি এখানে তো আসলে পেন নেওয়া যায় না, তাই না, একটু দেখাইতে পারলে ভালো হইতো। আচ্ছা, নেওয়া যায় মনে হয়, বললেন তো আঁকা যাচ্ছে কিনা। সেপার এই পরিমাণে হচ্ছে আপনার আঁকা সোজা হচ্ছে না, সরি, এই পর্যন্ত হচ্ছে আপনার একটা স্কেলে উনি কাজ করে গেছে। এই স্কেলটায় হয়তো এখানে বিল্ডিং আরো আছে, কখনো কমছে কখনো বাড়ছে, হ্যাঁ, বা হাইয়েস্ট বিল্ডিংটা হচ্ছে আমার এই পর্যন্ত। এইগুলো তুমি কি করছে, এইগুলাতে হচ্ছে আমার রেসিডেন্স বিল্ডিং গুলা রাখছে, ডরমিটরি ভবন গুলা রাখছে, এরকম একটা বিষয় আসছে। এরপরে কি করছে দেখেন, এখানে একটা ট্রানজিশন, একটা ফাঁকা দিয়ে এরপরের জোনিংটা শুরু হয়ে গেছে, স্কেলটা ডাউন বা স্কেলটা আপ করে, সরি নট ডাউন, ওয়ার্ডটা ভুল বললাম, এরকম স্কেলটা একটু ম্যাসিভ হয়ে যাচ্ছে। তারপরের জোনিংটা শুরু হয়ে গেছে লাস্টে গিয়ে এরকম। ওকে, এই টাইপের। আমি হয়তোবা জিনিসটা একটু উল্টা আঁকছি, মানে আমাদের ক্লাইমেটিক কনসেপ্টে, ওদেরটার জন্য ঠিক আছে আবার। তো কি হচ্ছে, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার শ্যাডোটা কিন্তু এটার উপর পড়তেছে, এই বিল্ডিংটার শ্যাডো কিন্তু এভাবে এটার উপর পড়তেছে। সো এই যে শ্যাডো প্যাটার্নের জন্য এই যে ট্রানজিশনাল স্পেস গুলো তৈরি হয়ে গেছে, হ্যাঁ, খুব র আঁকলাম, কিছু মনে করবেন না কেউ। এই যে ট্রানজিশনাল স্পেস গুলো যে তৈরি হয়ে গেছে দেখেন একটু, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটাকে উনি ক্রিয়েট করার চেষ্টা করছে, যে একটা জোনিংটাকে টোটালি ভাগ করে ফেলতেছে শ্যাডো প্যাটার্নের উপর ক্রিয়েট করে। মানে এই ক্যাপাবিলিটিটা না আসলে সবাই থাকে না, চিন্তাটাই শুরু হয়েছে উল্টা দিক থেকে, হ্যাঁ। এবং এই চিন্তাটা কিন্তু আসলে ভালো চিন্তা, যে মাস্টার প্ল্যান যদি আমি চিন্তা করি, এখান থেকে এয়ার ফ্লো যাবে এইভাবে করে, এই সবগুলো আসলে ফ্লোরিং টাপ হইলো, এয়ার তো সবসময় বাধা পেয়ে উপরের দিকে যায়, তারপর এদিকে হইলো, এইদিকে গেল, হ্যাঁ, এভাবে একটা ব্যাপার স্যাপার আছে। সো দিস আর দ্য প্যাটার্নস, দিস আর দ্য থিংস, মুছে দিচ্ছি। আচ্ছা, তো বলছি যে ফাইনালি টু দ্য লার্জার কমিউনাল স্ট্রাকচারস ইজ ক্লিয়ারলি আই ডিফারেন্সিয়েটেড। এবং এই শুধুমাত্র এই যে স্কেলটা যেটা দেখালাম, স্কেলের ডিফারেন্সের জন্য, সরি, কি হইতো, ওনার এই জিনিসগুলোকে টোটালি জোনিং গুলাকে ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করা যেত একটা থেকে আরেকটাতে। ওকে, আর্কিটেকচারাল ইমপ্লিকেশনস এর চ্যাপ্টারটার কতটুকু আসছে, 2টা পৃষ্ঠা এখনো আসতে থাকবে আজকে। আমি টায়ার্ড হয়ে গেছি, 9:30 বাজে, আজকে থাক। ম্যাম আজকে থাক। থাক ম্যাম।
থাক ম্যাম। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন, কারো